জয়া আহসান এটা একটা মানে এটা এখন আমি যদি সেই অর্থে ধরি যে এটা একটা নাম, এটা একটা ব্র্যান্ড তৈরি হয়েছে। আমাকে নিত না মানুষ, বলতো যে বেশি সুন্দর, বেশি ফর্সা, বেশি শহুরে, বেশি আরবান। দাম্পত্য সংসারের ক্ষেত্রে আমি তো খুব সফল মানুষ না। যে কেউ ওলটপালট জীবনযাপন করলে পারে, কিন্তু আর্টিস্টের খুব বেশি ইনডিসিপ্লিন হলে চলে না। আমার যেই ডিরেক্টরদের জন্য আমি সবসময় হাজির ছিলাম, তারা আমাকে প্রপার ইউজ করেনি, তারা অলওয়েজ সেফ খেলেছে। বাংলাদেশে এটা একটা প্রবলেম, মানে প্রত্যেকটা ডিরেক্টরেরই ঘরে ঘরে হয় বান্ধবী, নয় স্ত্রী, এগুলো কিছু থাকি। তো এটা তো আমার পক্ষে সম্ভব না, বা এটার এই ডায়নামিক্স আমি যাইও না, যাবও না। আমার মাকে আমার কাছে সন্তানের মতো মনে হয়। আমি এখন মেনে নেই যে আমি মা, এবং আমার মা এখন সন্তানের জায়গায় আছে। সফলতা একটি স্বার্থপর শব্দ। সফলতা মানে সবাইকে পেছনে ফেলে একা সামনের দিকে এগিয়ে যাওয়া, আর সার্থকতা হলো সবাইকে সাথে নিয়ে জীবনটাকে উদযাপন করা। আমি সার্থকতায় বিশ্বাস করি, সফলতায় নয়। মন ছুঁয়ে যাওয়া এই কথাগুলো আমার নয়, দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের। তিনি সফল অভিনেত্রী, সে কথা তো আমরা সবাই জানি, তবে আমাদের সার্থকতা আমাদের একজন জয়া আহসান রয়েছেন। অভিনেত্রী হিসেবে তিনি কতটা উজ্জ্বল তার থেকেও বড় পরিচয়, তিনি একজন আলোকিত মানুষ, স্বতন্ত্র ব্যক্তিত্বের মানুষ। Dear viewers and listeners, welcome back to Behind the Fame with RRK. মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় এই পডকাস্ট। বুঝতেই পারছেন আজ আমার গেস্টকে। ইয়েস, শি ইজ ভেরি স্পেশাল, সর্বজয়া, জয়া আহসান। ইমপ্রেসিভ একটা ইন্ট্রোডাকশন না, মানে আপনার কথা ধার করে কিন্তু আমি ইন্ট্রো দিলাম। আমার সরি, মানে দর্শক এবং তোমাকে দুজনকে বিয়ার করতে হবে। আমার আই হ্যাভ গট ভেরি ব্যাড কোল্ড, কিন্তু মানে সারাক্ষণ তো আমাকে এমনি শুনতে হয়। আমি নাকা গলায় কথা বলি, আমি কলকাতার টোনে কথা বলি, আমার বাংলা স্পষ্ট উচ্চারণ ভালো না, আমার জিভ ভারী। অবশ্য আমিও অনেকখানি অ্যাডমিট করি। তো যাই হোক, তার মধ্যে থেকে আমি বলে নিচ্ছি দর্শক এবং মানে তোমাকে যে আমার এই নাকা টোনটা আজকে আরেকটু বেশি নাকা। না, জয়া আহসান আমাদেরকে জাত দিয়েছে, আমরা যতটা প্রাউড ফিল করি তাকে আপনার জন্য 7 খুন মাফ আসলে। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন। আমি যখন এই পডকাস্টটা শুরু করি, প্রথম পর্ব থেকে কমেন্ট বক্সে অনেকেই লিখছিলেন যে জয়া আহসান কবে আসবেন, জয়া আহসান কবে আসবেন। তো দর্শক শ্রোতা, জয়া আহসানকে আমরা পেয়েছি, তবে দর্শকদের একটু জানাতে হচ্ছে বিহাইন্ড দ্য সিন একটা ইনফরমেশন। অনেকে ভাবে যে আপনার সাথে আমি খুবই ঘনিষ্ঠ, কিংবা জয়া আহসানকে না পেলে অনেকে আমাকে ফোন করে, তারা ফিল করে যে আমার কাছে জয়া আহসানের অনেক ইনফরমেশন থাকবে। কিন্তু আজ একটি সিক্রেট ফাঁস করছে, এই যে 12টা পর্ব হলো না, আমার সবচেয়ে ঘাম ঝরেছে জয়া আহসানকে আনতে এখানে। না, সেটা কি সঙ্গত কারণ নাই? মানে আমি কতদিন ধরে নাগারে আমি অসুস্থ, মানে যে আমার বাজে একটা ঠান্ডা লেগে গেল। তারপরে যেটা যে আমি একটু ট্রাভেল করছিলাম, কাজের ব্যস্ততা। আর আমার মনে হয় যে পডকাস্টে আসা, কথা বলা, মানে এমনিতে তো আমরা আড্ডা মারি, তাই না রোমান? আমরা তো আড্ডা মারি সবসময়, কিন্তু যখন এটার সাথে দর্শক যুক্ত হয়ে যায় তখন দায়িত্ব থাকে একটু। কিন্তু আমি আজকে চাই আসলে দায়িত্ব ছাড়া কথা বলতে। হ্যাঁ, মানে আমি আসলে এখন আড্ডা মারছি, মনে করছি যে আমার ড্রয়িং রুমে অথবা তোমার একটা নিজেদের স্পেসে। এটা আমার স্পেসে আপনি এসেছেন, তো আপনার কাছ থেকে তো আমি শুনতেই পারি। আপনার কিন্তু একটা অভিযোগ আছে, বলবো সেটা কি? আপনি নিজেকে খুব একটা ওপেন করেন না, আপনি একেবারে ওপেন বুক না, আপনি কেমন যেন একটা রহস্য, মিস্ট্রি তৈরি করে রাখেন। মিস্ট্রি ইজ দ্য বিউটি, মিস্ট্রি ইজ দ্য স্ট্রেংথ। ওকে, রহস্য তো শক্তি। তো এটা উচিত না, শিখলাম না সেজন্য না, আসলে যেটা এটা আমার ক্যারেক্টারিস্টিক। ছোটবেলা থেকেই আমি একটু আর এমনিতে বেসিক্যালি আমি প্রাইভেট পারসন, এটা নিশ্চয়ই মানে এটা যারা আমার সাথে মিশে এবং যাদের সাথে আমার ওপেন হই, বা যাদের সাথে আমার অনেক বড় ক্রাউডে হয়তো আমি ওপেন হই না, কিন্তু 2-4 জন যাদের সাথে আমাদের কথাবার্তায় মিলে, ইন্টেলেকচুয়ালি কানেক্ট করতে পারি, তাদের সাথে আমি তো বকর বকর করে তো আমি একেবারে বাচালতা করি তখন।
তবে আপনার একটা মিস্ট্রি আমি আজকে ফাঁস করে দিই, মানে প্রকৃতি কিন্তু নির্ধারণ করে রেখেছিল যে আপনি এই সময়টাই আমার পডকাস্টে আসবেন। এই সময় মানে কি আজকে 18 অক্টোবর এবং দুদিন আগে 16 অক্টোবর ছিল আপনার আমার প্রথম প্রজেক্ট সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এক যুগ আগে এই দিনে মুক্তি পেয়েছিল। এবং আপনার প্রথম ছবি, আপনার মনে আছে কিনা জানি না, ডুব সাঁতার, সেটিও কিন্তু 16 অক্টোবরই মুক্তি পেয়েছিল 2010 সিরিয়াসলি সালে। অক্টোবর মাসটা তো ভালো মনে হচ্ছে আমার জন্য। শুধু অক্টোবরের 16 তারিখ না, আজকে 18 অক্টোবর, সেটা ভালো না, একটা খারাপ ঘটনা। আমরা একজন বিশেষ মানুষকে হারিয়েছি আজকে 7 বছর আগে, আমাদের শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু। হ্যাঁ, মনে আছে সেই দিনটার কথা আমার এখনো মনে হয়। আমি যখন ফোনটা পাই, প্রথম কথা বোধহয় তোমার সাথে আমার হচ্ছিল, এবং আমরা তখন জাস্ট আমাদের ফিল্ম মুক্তির আগের দিন, আমরা তখন ভাবছিলাম যে সব আয়োজন শেষ, আমার জন্য বিশাল একটা দিন, আমার প্রথম প্রযোজিত ছবি এবং এত আরাধ্য, এত দিনের অপেক্ষার ছবি। সেটা যখন আমরা খবর পেলাম যে আমাদের বাচ্চু ভাইয়া নেই, সেই মুহূর্তটা আমাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল যে আমরা ছবিটি রিলিজ করব কি করব না। এবং পরে আমার কাছে মনে হলো যে কারণে আমরা রিলিজ করলাম সেটা, এবং আমরা প্রথম শোটা তো মনে হয় আমরা বাচ্চু ভাইকে উৎসর্গ করেছিলাম, প্রথম না অনেকগুলো শো আমরা ওনাকে 1 মিনিট উৎসর্গ করেছিলাম, 1 মিনিট দাঁড়িয়ে। এবং আরেকটি বিষয় হচ্ছে বাচ্চু ভাই খুব এটার সাথে কানেক্টেড ছিলেন, মানে ওনার সাথে বোধহয় আমার ঠিক 2 দিন আগেও মানে টেক্সটে কথা হচ্ছিল। আমি বলছিলাম বাচ্চু ভাই তুমি কিন্তু আমার সাথে ফার্স্ট শো দেখবে, বলে তুই দেখবি তো, তোর সাথে বসে দেখবো তো? হ্যাঁ, তুমি পুরো আমাদের টিমের সাথে বসে দেখবে। তুমি বলে তাহলে আমি যাবো, যা কবে কখন বল, আমাদের ফার্স্ট শো কখন ছিল? একদম 19 অক্টোবর, একদম সকাল 11টা। হ্যাঁ, বল সকাল 11টায় ওনার 19 অক্টোবর ছবিটা দেখবার কথা ছিল, আমাদের সঙ্গে বসে একই সাথে বসে ছবিটা দেখার কথা ছিল। তিনি তো আপনাকে শিল্পী হিসেবে অনেক উচ্চতায় দেখতেন আর কি, আপনাকে অনেক স্নেহ করতেন। অবশ্যই বড় মানুষের এমনই হয়, মানে সেটা আমরা যত ছোট বা তার চেয়ে যত দূরবর্তী অবস্থানে থাকি না কেন, আমার মনে হয় যে বড় মাপের মানুষেরা সবসময় সব কিছুর ভেতর থেকে একটা ইন্সপিরেশন খুঁজে পায়। এবং আমি দর্শকদের জানাতে চাই, তিনি আপনাকে একটি কথাও বলেছিলেন যে শিল্পী হিসেবে তুই এত কিভাবে গ্রো করেছিস, আমি তোর সাথে এটা নিয়ে বসতে চাই। হ্যাঁ, বসে উনি আড্ডা দিতে চাইছিলেন এবং আমাদের কথা ছিল যে আমরা একসাথে বসবো, কথা বলবো। তখন বাচ্চু ভাই শারীরিকভাবে এবং একটু 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 ওনার ছিল, ডিস্টার্ব ছিলেন শারীরিকভাবেই, হয়তো ওনার অসুস্থতা ছিলেন আসলে, সে কারণেই। তো উনি বলতে যে তোকে দেখে আমি খুব ইন্সপায়ার হয়ে যাই, আমার না তোর কাছ থেকে এই এনার্জিটা নিতে হবে, আমি বসবো তোর সাথে। আমি চলেন বাচ্চু ভাই কখন কিভাবে বসবেন। তারপরে আমাদের সাথে আসলে টেক্সটে কথা হতো বা কিছু হতো, এবং উনি কিছু লিখলে উনি আমাকে পাঠাতেন, এটা কেমন হয়েছে বল। আমি বললাম, আমি দেখে বললাম বাচ্চু ভাই খুব ভালো হয়েছে, কিন্তু আপনার কি মনে হয় যে এই জায়গাগুলোতে আরেকটু আপনি কিছু টাচ করবেন? উনি বলে বল তোর কি ধারণা। আমি বললাম যে আমি আমার কোনো একটা মত দিলাম ওনাকে। তখন উনি আবার ওটা কারেকশন করে উনি কারেক্টেড কপি বলে আমাকে উনি এটা পাঠালেন এবং দেখালেন। উনি বলছিলেন যে আমি অনেকদিন লিখতে পারছি না জয়, আমি একটা আর্টিস্টিক ব্লক যাচ্ছে আমার। সো আমি আসলে তোর সাথে কথা বলতে চাই, বসতে চাই, তোদের সাথে কথা বলতে চাই যে আসলে নানান রকম সময় যায় তো মানুষের লাইফে, ওই ফেজগুলোতে কী করে উত্তীর্ণ হোস, মানে কী করে উত্তরণ করিস, কারণ তোকে তো আমি হতে দেখেছি একেবারে। উনি এজন্যই বলছেন যে তোকে আমি তখন থেকে দেখেছি, তুই কী ছিলি, কতটুকু ছিলি, সেখান থেকে তুই আজকে ছবি তৈরি করছিস, তুই আজকে আরেক জায়গায় আরেক দেশে গিয়ে কাজ করছিস। এই সব মিলিয়ে উনি হয়তো কোনো রকম ইন্সপিরেশন খুঁজে পেয়েছিলেন। জয়াপা, একটা ব্যাপার খেয়াল করেছেন যে এই সময়টাই এলেই না আমরা অনেকে খুব একটা নস্টালজিক হয়ে যাই, কারণ 7 বছর আগে ঠিক এই সময়, গতকাল কি ছিল 17 অক্টোবর, 17 অক্টোবর আপনি এই মাছরাঙা টেলিভিশন স্টেশনে একটি বিশেষ কাজ করেছিলেন, এক্সক্লুসিভ লাইভ নিউজ পড়েছিলেন, আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। মানে সেটাই যে আসলে কি খ্যাপামো, কি পাগলামো, এটা আমার এখন মনে হয় যে এখন যদি আমাকে বলতো কেউ, আমি কি সেটা করতে পারতাম কি? অবশ্যই পারতেন, এবং সেটার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে আমরা পুরস্কারও, হ্যাঁ আমরা পুরস্কার পেয়েছিলাম না, মনে আছে, এখন মনে আছে। তো আগামীকাল হচ্ছে 19 অক্টোবর। এই পুরো ক্রেডিটটা কার? টিমের। নো, এটা রুম্মান রশিদ খানের। এই আইডিয়াটা এক্সক্লুসিভলি তোমার মাথা থেকে এসেছিল। হ্যাঁ, আমাদের অনেক কিছু ছিল আইডিয়া, টুকটাক আমারও কিছু ইনপুট ছিল, কিন্তু বেসিক
জয়াপা মানে আমি কিভাবে আইডিয়া দেব, কারণ এটা হচ্ছে একটা টিম এফোর্ট, Of course, team. আসলে রেসিপ্রোকাল Yeah, ছিল of course. সবকিছু। আপনি এত চারিদিকে পজিটিভিটি স্প্রেড করতেন সে সময়, যেমন আগামীকাল হচ্ছে কি 19 অক্টোবর দেবী আপনার প্রযোজিত প্রথম চলচ্চিত্রে 7 বছর পূর্তি, এবং দেবীর অনেক স্মৃতি কিন্তু আমাদের মনে পড়ে। আমরা বিহাইন্ড দ্য সিন অনেক মজা করেছিলাম, পাশাপাশি আপনার কষ্টের কথাগুলো, আপনার স্ট্রাগল এবং আপনার সেই সময়কার কিছু স্মৃতি আমার এই মুহূর্তে মনে পড়ছে। যেমন আপনাকে আমি বলতাম যে জয়াপা আপনি এফডিসিতে চলে যান, কিছু দাপ্তরিক কাজ আছে, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকতেন, হয়তো একটা চা কিংবা একটা বিস্কিট খেয়ে। আপনি একজন জয়া আসান, হ্যাঁ, আপনার কোনো উচ্চবাচ্য ছিল না। কিংবা আপনি আমাদের সাথে টঙ্গীতে চলে যাচ্ছেন, ছাপড়ি হোটেলে শুকনো মরিচ দিয়ে আপনি ভাত খাচ্ছেন একদম চটকিয়ে, হ্যাঁ, তখন আমি একজন মানুষ জয়া আসানকে দেখেছিলাম। কিংবা আমরা চিটাগাঙে গেলাম, আপনি শবনম ফারিয়াকে সাজিয়ে দিচ্ছিলেন, আপনি একদম টিকিট কাউন্টারে আপনি বসে গেছেন টিকিট বিক্রি করতে ফারিয়ার সাথে। কারণ আসলে আমরা কি খুঁজি, মানে অভিনয়ের বাইরে আমাকে আর নতুন কি এক্সাইটেড করে রাখবে, তো এটা আমার জন্য খুব নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং প্রত্যেকটা জার্নির প্রত্যেকটা জায়গা আমি খুব এক্সপ্লোর করছিলাম এবং এনজয় করছিলাম। আর এমনিতেই আমি মানুষটা মানে এইভাবে এই জার্নিতে চলতে ভালোবাসি, সেখানে এটা আমার জন্য একেবারে নতুন একটা জার্নি ছিল। এবং প্রথম সন্তানের ভালোবাসাটা বলতে গেলে আমার এই দেবী ছবিটির দিয়েই আমি সেটার স্বাদটা আমি কিন্তু পেয়েছি। এবং দেবী এমন একটা ছবি, মানে 21 দিন পরও দেখছিলাম যে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আপনি জাদু দেখাতে চলে আসছেন। তো আপনি সন্তানের কথা বলছিলেন, আমরা তো চাই, অনেকে চাই যে আপনার এরকম অনেক সন্তান আসুক, আপনি এরপর আরো অনেক সিনেমা করেন, কিন্তু আপনাকে পরবর্তীতে সিনেমা প্রযোজনায় পাইনি। আমি তো করেছি, কে বলেছে করিনি। আমাদের কদিন আগে তো জয়া শারমিন হলো না, সেটা তো আমারই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছিল, এবং অ্যাপেল বক্স, আমরা দুজন মিলে করেছিলাম। এছাড়া আমাদের আরো অনেক কাজ চলছে, যেগুলো অ্যাডভার্টের কাজ, অথবা যেগুলো সোশ্যাল মিডিয়ার কাজ, অথবা মিউজিক ভিডিও এসেছিল। হ্যাঁ, মিউজিক ভিডিও এসছে কদিন আগে একটা, সেটাও তো আমাদের প্রতিষ্ঠান থেকে একেবারে। তো সেগুলো কিন্তু চলছে, এবং আরো ছবি আছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। দেবীকে যেটা বলা হয় যে বাংলাদেশে স্বাধীনতার পর যত সরকারি অনুদানের চলচ্চিত্র হয়েছে সবগুলোর মধ্যে সবচাইতে ব্যবসা সফল, এবং সেই সময় কিন্তু দেশের বাইরে রেকর্ডও করেছিল ব্যবসার দিক দিয়ে। তো সেই সাফল্যকে আপনি কতটুকু অনুভব করেন এখন? আমার নয়, যখন কাজটা করি এটা আমি এক দায়িত্ব হিসেবে যে কোনো কাজই করি, অভিনয়টাকেও। এই যে অভিনয় করি, হয়তো বক্স অফিস হিট করে, অথবা 2-4টে অ্যাওয়ার্ড পাই, কিন্তু আমি এটা এনজয় করি না, আমি না ওই যাত্রাটা এনজয় করি। মানে আপনি ডেস্টিনেশন এনজয় করেন না, আপনি জার্নিটা এনজয় করেন। আর আর্ট কখনো গন্তব্য নেই। আর্ট হলো একটা অনন্ত যাত্রা, শিল্প অনন্ত যাত্রা, শিল্পের কোনো গন্তব্য নাই আসলে। তো সেই জন্যই প্রসেসটা আমার ভালো লাগে। ওই কাজটা করবার সময় যে ডাইমেনশনটা পাই, যে ডাইনামিক বিষয়টা কাজ করে, অথবা যে টিম ওয়ার্কটা কাজ করে, সবাইকে মিলে একটা টিম ওয়ার্ক, তো অসাধারণ মজা আছে, এটার মধ্যে আনন্দ আছে। ওই বিষয়গুলো আমি বেশি এনজয় করি। আর ছবি ভালো চলেছে, লোকে দেখছে, সেটা তো খুব ভালো লাগতো। এবং যেটা আপনার সম্পর্কে যারা আপনার গুণমুক্ত ভক্ত তারা বলেন যে অনেকে হচ্ছে গিয়ে কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে আলোচনায় আসে, কিংবা অন্যান্য কিছু নিয়ে আলোচনায় আসে কাজ ছাড়া, কিন্তু আপনি সারা বছর আপনি কাজই করে যান এবং কাজের মাধ্যমে আলোচনায় আসেন। এর পিছনে কি আপনার কোনো বিশেষ স্ট্র্যাটেজি কিংবা বিশেষ কোনো নীতি আছে যে আমি শুধু কাজ নিয়ে সামনে আসবো, অন্য কিছু নিয়ে না? তাই হওয়া উচিত না? মানে আমি যদি নিজেকে একজন শিল্পী হওয়ার, আমি শিল্পী বলি না প্রথমত, আমি ওই রাস্তাতে মানে শিল্পী হওয়ার প্রসেসের ভেতর আছি। আমি শিল্পী বলতে চাই না, আর্টিস্ট বলতে চাই না। একজন আর্টিস্টের কাজই তো আসলে শুধু শিল্পে থাকা, শিল্পের জন্য জীবনযাপন করা, বা ওই প্রসেসটার ভেতর থাকা। আর কোনো কিছু প্রয়োজন কি আছে? মানে আর যা পাই সেগুলো বোনাস। লোকে ভালো বলে, লোকে সোশ্যাল মিডিয়াতে আমাকে ভালোবাসে, হয়তো আমার ছবি লোকে টিকিট কেটে দেখতে যায়। তো আমার কাজ হলো অভিনয়টা বা আমার কাজটা করে যাওয়া। হ্যাঁ, এখন হয়তো লোকে দেখছে বলে আমি বলতে পারছি এত বড় বড় কথা। যদি হয়তো দেখতো না লোকে, অথবা আমি কোনোভাবে সো কল্ড, মানে আমি ফেইলিয়ার আর সাকসেস এই দুটো কথা তো আমি বিশ্বাস করি না হতো, বা কম্পারেটিভলি কম সমাদৃত হতাম, অথবা কম লোকে সেলিব্রেটেড হতাম, তাহলে হয়তো এতটা বলতে পারতাম কিনা আমি জানি না আসলে। তবে এটা আমি মন থেকেই বলি, যেটা বলি।
আপনাকে নিয়ে আমরা এত গর্ববোধ করি, মানে আপনি হয়তো এপার থেকে দেখেন না যে আপনার প্রত্যেকটা অর্জনে কিন্তু আমরা অনেক বাঙালিরা সেটা সেলিব্রেট করি। আপনার যখন প্রত্যেকটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয় হয়, সুবর্ণ মুস্তফা আপা কিংবা আরও অনেকে আমাকে ফোন করতে থাকেন যে রুম্মান এখন কি পুরস্কারটা দিয়েছে, হ্যাঁ এখন কি হয়েছে, জয়া কি পেয়েছে, হ্যাঁ মানে এই যে আমরা আপনার সেলিব্রেশনটা উদযাপন করি। আমি যদি হয় না যে আপনাকে নিয়ে অনেক স্মৃতি এই মুহূর্তে আমার মনে পড়ছে। 2018 সালে আপনি যখন প্রথম ফিল্মফেয়ার পেয়েছিলেন, আমি সস্ত্রীক গিয়েছিলাম কলকাতায় এবং অনেক অনেক স্মৃতি। আমি বের হয়ে প্রথমে কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম না, মানে আমি আসলে বাংলাদেশকে এত মিস করছিলাম বাংলাদেশকে তখন আমি, মানে আমাকে আমার কাচ্চি বিরিয়ানি খেতেই হবে। তো যদিও আমার ওই কাচ্চি বিরিয়ানি তো পাইনি, আমার মনে আছে একটা ধাবাতে গিয়ে আমরা পাশে মানে আপনার একদিকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হাতে এবং তখন সবাই কোনো পার্টিতে যাচ্ছে কিংবা নিজেদের মতো করে অনেক সেলিব্রেশন করছে, আর আপনি সেই দূরে একটা ধাবাতে গিয়ে একদম চটকিয়ে আপনি বিরিয়ানি খাচ্ছেন কাঁচামরিচ দিয়ে। তো দিস ইজ জয়া আহসান। এবং আরও কিছু স্মৃতি আমি মনে করতে যে যখন ঢুকছিলাম, হ্যাঁ হঠাৎ করে দেখছিলাম আমাদের প্রিয় শিল্পী নচিকেতা আসছেন। তো নচিকেতা একসময় এসে বলছিল যে আমি জয়ার ভক্ত। তো আমরা তারপর ছবি তুললাম এবং ভেতরে যখন গেলাম আমার এত এত ভালো লেগেছিল, আমার গুজবাম্প হচ্ছিল ওই সময়। মানে ফিল্মফেয়ারের কিছু থাকে না, ফিল্মফেয়ারের সদস্যরা এসে আপনাকে বললো জয়া দিদি আমাদের একটু পর লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে, তুমি কি একটু কষ্ট করে মঞ্চে আসবে? তখন আমি আপনাকে বলেছিলাম যে জয়া আপা আমাদের দেশে তো আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়াই হচ্ছে গিয়ে সবচেয়ে সিনিয়র মোস্ট কাউকে দিয়ে, আর আপনি এখন ভিনদেশি একজন, তারপরও অত সিনিয়র না, আপনাকে দিয়ে ওনারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। তারপর আপনি একটু পরে মঞ্চে গেলেন, মানে আমার এত ভালো লেগেছিল। আরেকটি ঘটনা, মানে শেষ দিকে এসে আরেকজন ফিল্মফেয়ার একজন এসে আপনাকে বলেছিল যে সৌমিত্র কাকু তো একটু অসুস্থ, চলে যাবে, আপনার সাথে দেখা করবে। তো সৌমিত্র চট্টোপাধ্যায় যার ভক্ত আমরা সবাই, তিনি যাওয়ার আগে আপনার সাথে দেখা করতে চাইছেন, এটা কিন্তু শুধু আপনার জন্য নয়, বাংলাদেশের আমাদের সবার জন্য একটা গর্বের বিষয়। হ্যাঁ, আর আমি যখন ভেতরে ঢুকলাম তখন সৌমিত্র কাকু আর মাধবী দি বললাম, দুজন লিজেন্ড পাশাপাশি বসা, তারা আমাকে মাঝখানে বসিয়ে ছবি তুললেন। মানে আমার দুর্ভাগ্য ওনার সঙ্গে আমার কাজ করা হয়ে ওঠেনি, কথা চলছিল, কাকু বলছিলেন যে হ্যাঁ করবো রে ছবি একসাথে করবো, আমরা নিশ্চয়ই করবো। আমি বললাম হ্যাঁ আমিও অপেক্ষা আছি, মুখে আছি, এই তো আর কি বলবো। হ্যাঁ আমি ভালোবাসা পেয়েছি ওখানে, পশ্চিমবঙ্গে তো অবশ্যই, মানে ভারতবর্ষে আমি যে সম্মান যে ভালোবাসা আমি পাই, আবার একই সাথে আমি বলবো আমার এখানকার দর্শকরাও, আসলে তো আমি অনেকখানি জয়া আহসান হয়ে আমি ভারতবর্ষে গিয়ে কাজ শুরু করছি। আমার জমিনটা তৈরি হয়েছে এখানে, আমার কিন্তু আপনি ডানা মেলেছেন সেখানে আর কি। হ্যাঁ মানে গাছপালার ডানা শাখা প্রশাখা কিছুটা ওখানে, কিন্তু আমার ওই যে আমার রুটটা আমার এখানেই আছে সবসময়। তো মানুষ আমাকে দেখা হলে প্রায় জিজ্ঞেস করে যে এই তুমি আছো, দেশে আছো, কদিন আছো? আচ্ছা, মিসকনসেপশন আছে আপনি নাকি দেশেই থাকেন না। আমি নাকি দেশেই থাকি না, আমি ট্রাভেল করি, আমি পায়ের তলা শস্যদানা দিয়ে ঘুরে বেড়াই। সেটা আমার কাজের কারণে, এটা আমাকে করতে হয়, এটা আমাকে করতে হয়, কারণ হচ্ছিল এটা আমার সব আর্টিস্টই করে, কিন্তু দোষ হয় সবসময় আমার যে আমি ইন্ডিয়াতেই থাকি তা না। আমি যখন কাজ থাকে আমি তখন ওখানে যাই, বাংলাদেশেও থাকি, তো ওটা আমার কাজের জায়গা, আর ওটার সাথে একটা আত্মিক সম্পর্ক আমার তৈরি হয়ে গেছে। আজকে টানা 12 বছর ধরে আমি ওখানে কাজ করছি। ওখানে যদিও আমি একটা বাইরের পাসপোর্ট ক্যারি করি, কিন্তু আমাকে যে সমাদর, যে ভালোবাসা, যে আতিথেয়তা, সব কিছু আমি ওখানে পেয়েছি, এবং দর্শকের ভালোবাসা, সেটা তো আমাকে বলতেই হবে যে সেটা আমি মানে সেটা ওনারা আমাকে দিয়েছেন। এবং আমি যখন একটু চিপায় দাঁড়িয়েছিলাম, একটা কোনায় দাঁড়িয়েছিলাম, আপনি পুরস্কার নিচ্ছিলেন যে বলিউডের কাহিনী চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষের কাছ থেকে, এবং তিনি বের হয়ে আমার সাথে দাঁড়িয়েছিলেন একটা জায়গায় এবং বলছিলেন যে বিসর্জন তিনি দেখেছেন এবং ইউ আর ওয়ান্ডারফুল, মানে তোমাদের দেশের জয়া ওয়ান্ডারফুল, ওর সাথে কাজ করতে চাই। বলছে প্লিজ 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 আমাদের আর্টিস্টদের নিয়ে আপনারা কাজ করুন। এবং সেও শুনেছিলেন যে বিসর্জন চলচ্চিত্রের জন্য আপনি যদি ভারতের নাগরিক হতেন তাহলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যেতেন, সেটা ওখানকার পত্রিকাও লিখেছিল। বাস এইটুকু দর্শক দেখেছে, সেটাই বড় কথা। আর আমি একটু আবার ওই কথা জের ধরে বলতে চাই যে সুবর্ণা আপা বলো বা আমার এখানকার যে ফ্রেটার্নিটি, তাদের যেই এক্সাইটমেন্ট বা ভালো লাগা এবং তাদের যে ইন্সপিরেশন, এটা কিন্তু তুলনাহীন। মানে এটা আমি আমার ফ্রেটার্নিটির কাছ থেকে, আমার কোয়ার্টিস্টদের কাছ থেকে বেশি পাই।
একজন ডিরেক্টর কলিগসরা যারা আছেন তাদের চেয়ে বেশি আমি ওদের কাছ থেকে পাই। অবশ্যই অবশ্যই। আমার মনে আছে যে আমার পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী করবার সময় আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম, প্রেম কি করবো আপা কি করবো না। আপা আমাকে পুশ করলেন যে অবশ্যই করবি তুই। আর ফিল্মফেয়ারের সময় প্রত্যেকবারই মানে আমার চেয়ে বেশি উত্তেজনা ওনার থাকেন, অথবা আমার অন্যান্য যারা আছেন মানে আর্টিস্ট যারা আছেন, সুইটি, বিজুরি এবং যারা যারা আছেন সকলে। যতবার পুরস্কার পেয়েছেন আমি দেখছি ফেসবুক পুরো ভাইরাল, এবং আমাদের সাধারণ দর্শক তো আছেন, আমাদের শিল্পীরাও আপনাকে খুব প্রাউডের সাথে আপনাকে এবং আমার যেটা বলার, যেটা সবচেয়ে বেশি আমি সাপোর্ট পেয়েছি সেটা আমার গণমাধ্যমের বন্ধুদের কাছ থেকে, এবং সেটি আপনি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমার মনে আছে যে 7 বছর আগে 15 অক্টোবর যেদিন প্রেস কনফারেন্স হয়েছিল দেবী চলচ্চিত্রের, এবং আপনি সাংবাদিকদের জন্য একটি রেড কার্পেট করেছিলেন, এবং সাংবাদিকরাই ছিলেন সেই অনুষ্ঠানের মূল তারকা। আপনি তাদেরকে একটা নিজ হাতে একটা সাইন করে তাদেরকে থ্যাঙ্কস লেটার দিয়েছিলেন, অসাধারণ ছিল সেটা। এবং সাংবাদিকরা রেড কার্পেটে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, সেখানে কোনো টিপিক্যাল সেলিব্রিটিরা দিচ্ছে না, সাংবাদিকরা দিচ্ছে, এটি কিন্তু হ্যাটস অফ টু ইউ। মানে এটা কি আমার মনে হয় আমরা যদি একটু আগের দিকে যাই, আগে যারা আমাদের যারা আমরা যাদেরকে অনুসরণ করি, কবরী আপা, শাবানা আপা অথবা ববিতা আপা, এনাদের সঙ্গে আমাদের তখনকার যে সাংবাদিকেরা ছিলেন তারা, তাদের সাথে কেমন একটা বন্ডিং ছিল। এটা প্রয়োজন, এটা প্রয়োজন একটা ছবি সেই পর্যন্ত নেবার জন্য তারা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, আর বিকল্পের জন্যেও না, এটা খুব প্রয়োজন। যেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আসলে, এটা হতে পারে সাংবাদিকতার ধরন পাল্টেছে, সাংবাদিকতার মানে সোশ্যাল মিডিয়ার কারণে একটু এটার ব্যাপ্তিটা অন্যরকম, কিন্তু আসলে এমনই হওয়া উচিত। অবশ্যই। আপনি ববিতা আপার কথা বললেন, আমার আরও কিছু কথা মনে পড়ে গেল। মানে ববিতা আপা, চম্পা আপা আপনাকে কিন্তু খুব পছন্দ করেন এবং আপনার অভিনয় পছন্দ করেন, এবং ববিতা আপা যেমন সত্যজিৎ রায়ের অশনি সংকেতে অভিনয় করেছিলেন, আপনি কিন্তু বর্তমান সময়ে বলিউডের অনেক তারকার সাথে আপনার সান্নিধ্যে এসেছেন। আপনি একবার ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়ে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনকে ঠিক পাশেই পেয়েছিলেন আমার মনে আছে। তারপর আপনি যখন আইসিসি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আপনি লন্ডনে গেলেন, এবং সেই সময় ফারহান আক্তার ছিল আপনার, সে বলিউডে সেরকম ভিভ রিচার্ড ছিল, আমরা একটা টিমের হয়ে খেলেছি, মালালাই, হ্যাঁ ইউসুফ ছিলেন, সব আমরা একসাথে খেলেছি। মানে সেলিব্রিটি ক্রিকেট যেটা ছিল বাকিংহাম প্যালেসের সামনে, আমাদের এখান থেকে রাজ্জাক ভাই ছিলেন, এবং বাংলাদেশ থেকে আমি এবং রাজ্জাক ভাই ছিলাম। হ্যাঁ মানে সেইগুলো হয়েছে দেশের। একটা ফেস্টিভ্যালে দেখলাম কারণ জোহর, শাহিদ কাপুর, বিজয় সেতুপতি ছিল। ও হ্যাঁ 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 হ্যাঁ। এবং আপনি কিন্তু একবার সেলিম খান, সালমান খানদের বাড়িতেও গিয়েছিলেন। ওইটা কে বললো? হ্যাঁ ওটা একটা কারণে আসলে এমনি যাওয়া হয়েছিল তো। হ্যাঁ সালিম খান, একবার আপনাকে বিদ্যা বালান ফোন করলেন আপনার রাজকাহিনী দেখে। হ্যাঁ হ্যাঁ সেগুলো করেছে। আসলে এগুলো আমি খুব পাবলিকলি আপনি বলতে চান না, কিন্তু আমার মনে আছে আপনার যখন শাহরুখ খানের সাথে একটা ছবি প্রকাশ হলো না, সেটা আমি কিন্তু আপনার কাছ থেকে জোর করে নিয়ে আমি ফেসবুকে আপ করেছিলাম। আপনি খুব লজ্জা পান এগুলো প্রকাশ করতে, কেন? মানে এখনো লজ্জা পাচ্ছেন জয়াপা? আমি লজ্জা পাচ্ছি, আমি কেন খুঁজতে চাচ্ছি যে দেখনদারি না হয়ে যায় আর কি। তবে এখন একটা সিক্রেট প্রকাশ করে দেই, যে কারণ জোহরের একটা প্রোডাকশন হাউস আছে না, ধর্মা প্রোডাকশন, সেখানে একটা ছবি হয়েছে রকি ও রানী কি প্রেম কাহিনী, সেখানেও কিন্তু আপনি সিনেমা অফার পেয়েছিলেন। বাবা এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই, আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। না আমার প্রশ্ন তো এখন মনে আসছে। ক্যারেক্টারটা অন্যরকম ছিল, পরে আর ওটা হয়নি, আমি করিনি, তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যান থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই। তবে আপনি বলছিলেন যে কলকাতায় গিয়েছেন এবং কলকাতায় আপনার একটা জায়গা তৈরি হয়েছে, এবং সেখানে আপনি রেন্ট নিয়ে একটি ফ্ল্যাটেও থাকেন। হ্যাঁ ভাড়া থাকি। আচ্ছা, তো এত সহজ কি জার্নিটা ছিল? মানে যে কেউ চাইলো, কাজ পেলো, কিংবা সেখানে সেটেল হলো, এত তো সহজ না। আপনি কিভাবে মানিয়ে নিয়েছেন আরেকটি দেশের সাথে? মানিয়ে নিয়েছি, এক্ষেত্রে না ওদের অনেকখানি জায়গা আছে, মানে এটা কঠিন, অবশ্যই কঠিন, ওদের অনেকখানি জায়গা আছে। কারণ প্রথমত ওখানে গুণের কদর হয়, আমি সবসময় বলি। আমি যখনই কাজটা করলাম, আমি একটু লাইমলাইটে আসলাম, সবাই আমাকে নিয়ে কাজ করতে একটু আগ্রহ হলো। কিন্তু সত্যি কথা বলতে, কোথাও যদি তুমি কাজ করতে চাও, সেখানে তোমার যদি একটা ঠিকানা না থাকে, তাহলে সেখানকার ফিল্ম ফেটারেন্টি বিশ্বাস করে না, প্রডিউসাররা বিশ্বাস করে না। আমি ভাবলাম যে ঠিক আছে, আমি এবং তখন বাংলাদেশে আমি করতে পারি সেরকম খুব কাজ হচ্ছিল না আসলে। আমার তো একটা কষ্ট আছেই যে আমি আমার এখনও পর্যন্ত বাংলাদেশ
সে আমার শ্রেষ্ঠ কাজটা আমি করতে পারিনি, আমি অপেক্ষায় আছি। তো সেই কষ্টের থেকে, সেই জায়গার থেকে, সেই আর্টের প্রতি যে আর্জ, অ্যাক্টিং করবার যে প্যাশন, সেইগুলোর কারণেই আমার কলকাতায় যাওয়া, যে ঠিক আছে আমাকে তো কিছু করতে হবে, অভিনয় ছাড়া তার কিছু পারিনি করতে, কোনো কিছু তো পার্সু করি নাই আমি, তো আমি সেখানেই যাই। তো সেখানে গিয়ে আমি যখন আমার লাক ট্রাই করছি, কিন্তু সেখানেও কিন্তু আমি নাগারে অনেক অফার্স আসছিল, কিন্তু আমি খুব বেছে বেছে তখন কাজ করেছি। আপনি তো সেখানকার মেইন স্ট্রিম সিনেমার অফার পেয়েছিলেন, সেগুলো তো আপনি করেননি। হ্যাঁ, করিনি, কিন্তু এখন তো এগুলো এই নিউ মেইন স্ট্রিম ছবি, অবশ্যই অবশ্যই। এবং আমার মনে হয় যে আমি ভুল ডিসিশন নেইনি। আপনি কি জানেন যে আপনি মোট কটি চলচ্চিত্র অভিনয় করেছেন 2 দেশ মিলিয়ে? না, আপনি নিশ্চয়ই এগুলো সংখ্যা গোনেন না, এটা আপনার ক্যারেক্টারে নেই আসলে। আপনি প্রায় 40টির মতো চলচ্চিত্র অভিনয় করেছেন, আসলেই আরো 3টি মুক্তির অপেক্ষায় আছে, কালান্তর, আজও অর্ধাঙ্গিনী এবং ওসিটি। হ্যাঁ, যেই মেয়েটি এতগুলো নাটকে অভিনয় করেছে, প্রায় 40টি চলচ্চিত্রে অভিনয় করেছে, সেই মেয়েটি এখনো কোনো শর্ট দেওয়ার পরে ডিরেক্টরকে কিংবা সামনে কেউ থাকলে আমাকেই অনেকবার জিজ্ঞেস করেছেন, রুম্মান আমার কি অভিনয় হয়েছে, অভিনয় হয়নি তো। আমি না শুরুতে এটা বুঝতাম না, জয়াপাটা কি বলে, অভিনয় করতে এসে আবার অভিনয় হয়নি মানে কি। পরে বুঝলাম যে আপনি চান না যে এটা অভিনয় হয়ে যায়। না আসলে রুম্মান, এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। আমরা যারা অনেক দিন ধরে অভিনয় করছি, সুবর্ণাপা বলতেন যে একটা মানুষের বল কতগুলো এক্সপ্রেশন থাকতে পারে, সে খুব ট্যালেন্টেড থাকে তাহলে তার 100টা এক্সপ্রেশন থাকবে, এর বাইরে তো তুই আর কিছু করতে পারবি না। তো এইটাই বারবার ক্যামেরার সামনে দাঁড়ালে কেন নিজেকে কি করে সতেজ রাখা যায়, নিজেকে কি করে বিলিভেবল রাখা যায়, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সেটাই। তো সেটার জন্য নিজেদের সব আর্টিস্টের একটা প্রসেস থাকে, তো আমারও সেই প্রসেসটা আছে। তো এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কোনো চরিত্রের সাথে না মিলে যায়, কোনোভাবে যেন এটা আমার অভিনয়ে যে আমি এফর্টটা দিচ্ছি ওই এফর্টটা দেখা না যায়। আমি ভালো অভিনয়টা করছি এটা দেখা গেলে কিন্তু তুমি শেষ একদম। সো তোমাকে নির্ভর হতে হবে, তোমাকে ফ্রেশ থাকতে হবে প্রতিবারের মতো, এবং তোমাকে প্রেশার নিলে চলবে না। এটা অবশ্যই একটু মানে ক্লাসের মতো হয়ে গেল, এগুলো আমি ওয়ার্কশপ করালে বা কিছু হলে বা তখন আমি এগুলো বলি। এই যে হাইট করা, এগুলো দের আর সাম ফাইন থিন লাইনস, তো এটা হলো আমাদের চ্যালেঞ্জ। বাট এত বছর অভিনয় করতে গিয়ে আপনার কি এখনো বিস্মিত হন কোনো ক্যারেক্টার দেখে, কিংবা হয় না যে এত এক্সপ্রেশন দিতে 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 আর বাকি কি কিছু থাকে, একটা সময় হয় না যে বিস্মিত হওয়ার চার্মটাও হারিয়ে যায়? হারিয়ে ফেলেছি অলরেডি। তাই কি? হ্যাঁ, মানুষ হিসেবেই যখন আমরা নাকি কোনো কিছুতে বিস্মিত হবার ক্ষমতাটা হারাই ফেলি, তখনই মানে এটা তো আমাদের এমনিতেই, আমরা সবাই ইন জেনারেল আমরা মানুষরা বিস্মিত হওয়ার ক্ষমতাটা হারাই ফেলতেছি। যখন দেখি যে মামুনিও ফোন দিছে, আমি খুব একটা শর্টে আছি, জয়া জয়া শোন এই গাছটা না পাইছি, বুঝি সর্পগন্ধা গাছটা পাইছি, আমি তোকে ছবি পাঠাইতেছি দেখতো তুই এটা। এই যে উনি একটা সর্পগন্ধা গাছ দেখে উনি বিস্মিত এবং অবাক, এখন ওনার বয়স তো আমার চেয়ে অনেক বেশি, এই যে অবাক হওয়ার ক্ষমতা, এটাই তো উনি এখনো মানুষ আছে, আমরা তো এটাই হারাই ফেলছি আসলে। সো এটা একটা আর্টিস্টের জন্য, আর্টিস্টের এই অনুভূতিগুলো, আমাদের যে 6টা ইন্দ্রিয় আছে যেগুলো দিয়ে আমরা অনুভূতি নেই, অনুভূতি ট্রান্সমিট করি দর্শকের কাছে, ওইগুলা সেন্সিটিভ রাখা, ওগুলা সংবেদনশীলতা রাখা খুব জরুরি দরকার। এই জন্য আমাদের মনের যত্ন নিতে হয় আর্টিস্টদের, আমাদের নিজেদের যত্ন নিতে হয়। যে কেউ ওলটপালট জীবনযাপন করলে পারে, কিন্তু আর্টিস্টের খুব বেশি ইনডিসিপ্লিন হলে চলে না। এটা কিন্তু খুব দারুণ একটি কথা বললেন, যারা আর্টিস্ট তাদের এটি অবশ্যই মাথায় রাখা উচিত। তবে আপনার যে অ্যাক্টিং প্রসেসের কথা বলছিলেন, আমি আপনার যে একটা সিক্রেট কিন্তু আজকে ফাঁস করতে চাই। আপনার অ্যাক্টিং এর কিছু প্রসেস আমি নিজের চোখে দেখেছি, বলবো? আপনি যখন কোনো শুটিং শুরু করেন, মানে সিনেমা শুরু করেন, আপনি চেষ্টা করেন আগের দিন সেটে যাওয়ার কিংবা সকালবেলা যাওয়া। সেটা সবসময় হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি। হ্যাঁ, এবং সেটির পিছনে একটি কারণ আছে, আমি বলবো না, আপনি বলবেন। তুমি এবার আপনি কি দেখা যাচ্ছে আপনি কোথাও বসে থাকেন, সোফায় বসেন, কিংবা আপনি হয়তো বেসিনের কলটা একটু ঘোরান, কিংবা বারান্দা একটু হাত রেখে আপনি দেখেন, এটি আসলে আপনি কেন করেন? এটা আমি না, আমার মনে হয় এটা অনেকে, এটাকে একটা প্রসেস, মানে এক একজন শিল্পীর এক এক রকমের প্রসেস। তো যারা হঠাৎ করে কোনো চরিত্রে ঢুকে যেতে পারে, একটা প্র্যাকটিসের ভেতর থাকে, খুব রেগুলার প্র্যাকটিসে থাকে,
তাদের তাদের হয়তো দরকার হয় না, কিন্তু ধরো আমার মতন মিডিওকার অ্যাক্টর যারা, তাদের একটু প্রয়োজন হয় যে বিশ্বাস করতে ইচ্ছা হয় যে এই চেয়ারটাতে প্রতিদিন আমি বসি, এটা আমার স্টাডি, এখানে আমার কম্পিউটারটা আছে, এটা আমার চেয়ার, এখানে আমি হেলান দিই এমন করে, একটু বিশ্বাস করা আগে এই বিছানাটা আমার, এই বিছানাটা প্রতিদিন রাতে আমি ঘুমাই, এই তো আর কি। এগুলো স্পেসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমি অনেক প্রিপারেশন নিয়ে গেলাম, কিন্তু ওই স্পেসটাতে বসে আমার কোয়ার্টিস্ট সামনে থাকলে ওই স্পেসটা এবং কোয়ার্টিস্ট মিলে যেই ডাইমেনশনটা তৈরি হয়, আমি আসলে জানতামই না হয়তো যে আমি এই অভিনয়টা করব। আমাকে যেমন অনেক সময় চরিত্র আমাকে চালায় নিয়ে যায়, আমি আসলে চরিত্রকে ধাবিত করি না কোনো দিকে, আমি অনেক সময় চরিত্রের উপর ছেড়ে দিই। ওগুলো সব চরিত্রের ক্ষেত্রে আমি সব কাজে করতে পারি না, অনেক ফরমেশি কাজ আমাদের করতে হয়, আর এখন এটা করা আরও বেশি মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এখন খুব অল্প দিনে কাজ করতে হয় আমাদেরকে, বাজেট কনসার্ন অ্যান্ড অনেক কিছু, শিডিউল কনসার্ন, সেই জন্য এগুলো হয়ে ওঠে না। কিন্তু কিছু ছবি তো আসলে খুব প্যাশনেট হয়, তখন চেষ্টা করি আমরা। এবং আপনার সাথে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর যখন কাজ হচ্ছিল, আমি দেখছিলাম আপনি শুটিং সেটে পারতপক্ষে ফোন ব্যবহার করেন না, এবং ইউজুয়ালি এখন দেখা যায় যে অনেক আর্টিস্টরা সারাক্ষণ ফোনের মধ্যেই থাকে, হয় ফেসবুকে নয় সেলফি। অনেক আর্টিস্টের কথা জানি না, আমি আমার শুটিংয়ের জন্য বলছি না, আমাদের এটা জাতিগতভাবে মানে সামগ্রিকভাবে একটা সমস্যা হচ্ছে, আমাদের ডিস্ট্রাকশন, আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। সেটার মেইন আরেক অন্যতম কারণ হচ্ছে প্রযুক্তি, এবং আমাদের এই যে ফোন সেটটা নেই এখন, যাই হোক ভালো, এই ফোন সেটটা আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য খুবই জরুরি এই ফোনটা। আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা আর্টিস্টের ইন্দ্রিয়গুলো, 6টা ইন্দ্রিয় সজাগ রাখা খুব দরকার। আমি যখন রাস্তা দিয়ে যেতে থাকি, আশেপাশে এই যে অফিস বাসা থেকে যখন এখানে আসো, তুমি কি ফোন দেখো নাকি আশেপাশে মানুষ দেখো, গাছ দেখো, ট্রাফিক দেখো, কে কীভাবে রিক্সাওয়ালা কীভাবে রিক্সা চালাচ্ছে, কী করে ঘাম মুচ্ছে, এগুলো দেখো। আমিও দেখি না, মানে দেখতে দেয় না এই ফোনটা আমাদের। এই জন্য আমাদের মাঝে মধ্যে, আমি যদি নাই দেখি, আমি যদি প্রকৃতির সঙ্গে সমাজের সাথে কানেক্টেড না থাকি, আমি কি করে অভিনয় করব? টাচ, ইটস আ থেরাপি। একজন আর্টিস্ট যখন একজনকে টাচ করে, এই যে টাচের ভেতর দিয়ে তো একটা ট্রান্সমিট হয়, সেখানে অর্গান দিয়ে কাজ করে আমার চোখে জল আসে, পানি আসে। সো এই ইন্দ্রিয়গুলো, ঘ্রাণ শক্তি, শোনা, এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যদি পাখির কিচিরমিচির শুনি, ভোরটার আওয়াজ শুনি, ভোরবেলা কেমন আওয়াজ হয়, এগুলো তো একটা থেরাপি মানুষের জন্য, শুধুমাত্র আর্টিস্টের জন্য না, এটা সমস্ত ধরনের শিল্পীদের জন্য এটা প্রয়োজন। তো এগুলো তো আমরা করি না। সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হচ্ছে আমাদের টেলিফোন। এই জন্য আমাদের মাঝে মাঝে মোবাইল ফাস্টিং করা উচিত সবার। খুব সুন্দর, মানে আমার ভেতরে সেই অনুভূতিটা হচ্ছে, এবং আমার শুধু মনে হচ্ছে যে একটু ফোন থেকে দূরে থাকলে বলে না যে প্রযুক্তি আমাদেরকে বেগ দিয়েছে কিন্তু কেড়ে নিয়েছে আবেগ, কথাটা বোধহয় এই কারণেই বলে, আমাদের অস্থির করে তুলেছে। আমি একটু পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সেই সময় একটু নিয়ে যেতে চাই। এবং আপনারা অভিনয়ের জন্য এত ডেভোটেড, আপনারা মালয়েশিয়াতে শাকিব খান, আমাদের প্রিয় মেগাস্টার, তিনি যখন আপনার সাথে শুটিং করছিলেন, আপনারা ঈদ স্যাক্রিফাইস করে আপনারা সেখানে শুটিং করেছিলেন। এবং কিছুদিন আগে আমার শাকিব ভাইয়ের সাথে একটা মিটিং ছিল, যেখানে আমাদের কার্যনির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু স্যারও ছিলেন, এবং আপনার প্রসঙ্গ একবার এসেছিল, এবং তিনি বলছিলেন যে জয়ার তুলনা ও নিজে। আমি তাণ্ডবের সেটে জয়াকে প্রশ্ন করেছি, এই জয়া তুমি কি খাও, হ্যাঁ, মানে কিভাবে এত ফিট, কিভাবে এত সুন্দর, ও মাই গড। মানে তার মুখে এই প্রশংসাগুলো শুনে আমাদের খুব প্রাউড ফিল হচ্ছিল যে এই যে আপনারা দুজনকে এত রেসপেক্ট করেন। এবং আমিও দেখেছি দেশের বাইরে ইন্টারভিউতে রেসপেক্ট করার মতো না, অবশ্যই ওর যে জার্নিটা, ও যে সময়ের সাথে সাথে ঠিক সুরটাও ধরে নিয়েছে, ঠিক তারটাও ধরে নিয়েছে, এটা কজন পারে। এবং হ্যাঁ, ওই যে কি বলছিলাম যে ঈদ স্যাক্রিফাইস, আর আমরা তো জেনে শুনে এই কাজটা করেছি, মানে অভিনয় করব, সিনেমা করব, স্যাক্রিফাইস করবো না, সব জেনে শুনে আমরা এই জায়গায় এসেছি, কাজ করেছি। এখন যে বলি ঈদ স্যাক্রিফাইস করেছি, রাত জেগে কাজ করেছি, এগুলা আমি বলতে পারি না। তবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 যখন হলো, আপনি এবং আমি যে
পচানিটা খেলাম সবার হ্যাঁ, কাছে, পচানিটা হ্যাঁ, অনেক এবং পচানি। দ্য এপিক বলার না, এটা খুব দরকার ছিল, ভালো হয়েছে তো পচানি খাইছি না, বাট সবসময় সবকিছুতে সাকসেস, মানে সো কল্ড সাকসেস হবো, না, সবকিছু জয়া- ভালো ভালো ভালো, ভুল করা যাবে না, ভুল করছি, ভুল করি করি করছি আমি বলবো না, আমার লাইফে কোনো কিচ্ছু ভুল না, আমি কখনো কোনো কিছু ভুল হিসেবে দেখি না, সেই যে ভুল করেছি বা সেটা নিয়ে আজকের জয়া কিন্তু আমি, হ্যাঁ। তবে নিজের উপর ক্রিটিসিজমকে আপনি এত সুন্দরভাবে সেটা আবার পাল্টা ফেরত দেন, মানে ডিক করেন নিজেকে। আমি উৎসবে দেখছিলাম সেই হ্যাঁ, মারোটা মারো। আপনি নিজেই নাকি আইডিয়া আমার দিয়েছিলেন। খুবই ভালো লেগেছে, এবং আমি তানিমকে বলছিলাম, তানিম আরও কিছু বার করাও যেগুলো নিয়ে আমি ট্রোলড হই, এটা হই সেটা হই, হ্যাঁ। তারপরে মানুষ বলে কি আমি পুরো শরীর আমার নাকি প্লাস্টিক সার্জারি করা, এটা কিন্তু আমি শুনেছি, হ্যাঁ। আমি নাকি আমার নাকি হেড টু টো প্লাস্টিক সার্জারি করা, বোটক্স, এটা সেটা এগুলো বলে মানুষ, হ্যাঁ। আমি মানে এগুলো লেখা দেখি আমি মাঝে মধ্যে, মানুষ মনে করে আমি দেখি না, কিন্তু আমি দেখি মাঝে মধ্যে যে কি বলে মানুষ আসলে। আমাদের কমেন্ট বক্স দেখলে তো মানুষের, বাংলাদেশের মানুষের স্টেট অফ মাইন্ডটা বোঝা যায়, বা বাংলাদেশের পুরুষদের স্টেট অফ মাইন্ডটা বোঝা যায় আসলে। এনিওয়ে, তো সেগুলো আমি দেখি এই কারণে যে আমি কি বলছিলাম যে হ্যাঁ, এই যে বলছিল এগুলো নিয়ে, আমি বললাম যে তুমি এগুলোকে ঢোকাও। আমি তখন তানিমকে বললাম, তানিম তুমি এগুলোকে সব ইনপুট দাও, এগুলো দাও, এগুলো দাও, নিজে নিজেকে পচাবো। আরেকবার শুনতে ইচ্ছা করছে সেটা। কোনটা? মারো না, এখন এই ভাঙা গলায় মারো বলতে পারবো না, খুব প্রিয় ডায়লগ, সিরিয়াসলি আমার খুব প্রিয় ডায়লগ, বিশেষ করে যখন আমি আবার ইশাকে ইউজ করেছি, উৎসবে ইউজ করেছি। তো সেটির একটা বিহাইন্ড দ্য সিন আছে, সেই গল্পটা না বললাম, যখন আপনি মারো ফতুল্লা স্টেডিয়ামে আপনি ইয়ে করছিলেন, হ্যাঁ, আপনি একটা ভিআইপি স্টেডিয়ামে বসা, এবং হঠাৎ করে আপনি চিৎকার দিয়ে উঠলেন কেন? কারণ আপনার পাশে বসা একজন মেয়ে ভক্ত, সে আপনার হাঁটুতে একটা খামচি দিয়েছে, এবং এর পেছনে কারণ হচ্ছে তিনি দেখতে চেয়েছেন আপনি মানুষ নাকি পড়ি, আপনি আসলে জয়া আহসান কিনা। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করছিলাম, কত অদ্ভুত অদ্ভুত ঘটনা না। জয়া, আপনি কতটা ডেভোটেড এবং কতটা আন্তরিক থাকেন একটা চরিত্রের প্রতি সেটি তো আমরা সবাই জানি, তবে দু একটা স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে। আমি বিউটি সার্কাসের কথা যদি ধরি, আপনি সেটির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং একটা সময় যখন কেউ শুটিং সেটে যেত দেখতো যে অনেকে লাঞ্চ করছে, কিংবা অনেকে অনেকের মতো থাকছে, হয়তো শুটিংও হচ্ছে না, কিন্তু আপনি সারা দিন ব্যাপী উপরে লটকে আছেন, এবং আপনি 10 ফুট উপরে হাঁটা শিখে গেছেন, এবং সেই সময় শুটিং করতে গিয়ে আপনার প্রথমবার আপনি আপনার করোনার মুখোমুখি হয়েছিল। হ্যাঁ, আমার হয়েছিল, করোনা হয়েছিল তখন। বাট এটা কি, মানে ওই যে একটা জীবনে অনেকগুলো জীবন বাঁচার স্বাদ, আমি তো লোভী আসলে, আমরা চরিত্রের লোভ, তো চরিত্র হিসেবে তো ভীষণ ডায়নামিক। ছবিটা হয়তো অনেক দর্শকের কাছে পৌঁছতে পারেনি, সেটা আমাদের যারা ছবিটা বানিয়েছে তাদের অক্ষমতা, কিন্তু চরিত্রটা তো অসাধারণ চরিত্র আসলে। এটা ট্র্যাপিস্টের, মানে সার্কাসের ট্র্যাপিস্টের কাজ। তারপর এই যে আমি ঝুলে বসে আছি 60 ফুট উঁচুতে, এবং আপনার গায়ে আর্থিং হচ্ছে, হ্যাঁ আর্থিং ছিল না আর কি, হ্যাঁ, মানে আমি আমাকে নাম্বার পর ফাইট ডিরেক্টর বলতে, আপনি না জাস্ট ছাই হয়ে যেতেন যদি ইলেকট্রিসিটি কোনোভাবে কিছু হতো। এবং যখনই কেউ গেছে দেখা গেছে, এবং আমাদের বাংলাদেশে তো কোনো সেফটি মেজার নেই আসলে, যে নিচে কিছু দেবে, বিছিয়ে দিবে। একদম, এবং আপনার পা কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন হাসি মুখে। আমি 1 বছর পর্যন্ত কোনো আটো কাপড় পরতে পারিনি, কারণ আমার এগুলো রিগ দিয়ে আমি ঝুলছিলাম না, পায়ের জায়গাগুলো বা হাতে এগুলোতে আমার মানে রীতিমতো ব্লিডিং হচ্ছিল, কারণ খুব প্রপার জিনিস দিয়ে তো আমরা করতে পারি না, আমাদেরগুলো খুবই পুরনো সেকেলে, পুরনো মেথডে আমরা করি কাজগুলো। তো আপনাকে আমি দেখেছিলাম আরো অনেক আগে, প্রায় 20 বছর আগে, হাটকুড়া বলে একটা নাটক করেছিলেন, সেখানে পাতিলের কালি দিয়ে আপনি পুরো মেকআপ শেষ হয়ে গেছে, মেকআপ মানে কিভাবে সম্ভব, মানে এতটা আপনি এতটা এক্সটেন্ট পর্যন্ত আপনি কিভাবে যান? আমি এও দেখেছি যে ভোরবেলা 5টা-4টার সময় শীতকালে আপনি ঠান্ডা পানিতে বসে আছেন, মানে ঠান্ডা পানিতে পুকুরে হয়তো বসে আছেন। এটা আমি একা না বোধ, এটা অনেক আর্টিস্টই করে রোমান, এটা অনেক আর্টিস্ট করে। সময় দেখা গেছে প্রচন্ড গরমে আপনি উপরে লটকে আছেন। হ্যাঁ, মানে এটা কিন্তু হ্যাঁ, এগুলো করেছি আমি, মানে জোক সাপ ওগুলোর মধ্যে আমাকে শুয়ে পড়তে হয়েছে, মানে এটা দেখে শৌকর্যরাই খুব অবাক হয়ে গেছিল যে এটা কি করে আপনি করেন জয়া, কি হবে। পিচ্ছিল কোনো একটা ডালের উপর আমাকে উঠাই দিয়েছে, ভয় করে না তখন, না কি যেন একটা হয়, তখন একটা চ্যালেঞ্জ আসে, তখন মানে সবকিছু ওটা জয় করে নেওয়ার একটা বিষয় আসে, এটা নিজের উপর নিজেকে চ্যালেঞ্জ দেয়া আসলে হয়তো। আপনি কিছুক্ষণ আগে শিল্পীদের ফিলোসফিক্যাল জায়গাগুলো নিয়ে বলছিলেন, তো হয় না যে আমরা অনেক সময় অনেক শিল্পীদের ইন্টারভিউতে দেখি যে আমি অমুক, আমি সেটা করেছি, আমি এটা, আমি সেটা, তো আমিত্ব থেকে বের হয়ে আসাটা আসলে শিল্পীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
যেটা আমি আপনার ক্ষেত্রে দেখি না, এই কারণে প্রশ্নটা করলাম। আপনি কখনো বলেন না যে আপনার ফ্যানদেরকে আপনি কখনো ফ্যান বলেন না, আপনি বলেন ওয়েল উইশার, কিংবা আপনি নিজেকে কখনো আর্টিস্টই বলেন না, আপনি বলেন যে আপনি ফিল্ম ফ্র্যাটার্নিটির সদস্য। এটা আর্টিস্ট অনেক বড় শব্দ, এটা অন্য মানুষেরা আমাকে বলবে আমি আর্টিস্ট কিনা, আমি নিজেকে নিজে কিভাবে আর্টিস্ট বলবো? এটা কেমন কথা? আমি আর্টিস্ট না, আমি পারফর্মার, আমি একজন সংস্কৃতি কর্মী। আসলেই তাই, এটা কি বোকা বোকা কথা? আর্টিস্ট অনেক বড় বিষয়, মানে আমাকে অনেক বড়ভাবে ভাবতে হবে শব্দটা। আর্টিস্ট মানে অভিনয় করতে পারলে, কটা বছর ধরে অভিনয় করছে আর্টিস্ট হয়ে গেছে, এটা হয় না। এটা না, আর্টিস্ট এত সহজ না। আর আমি কি জানি, আমি তো করি অনেক, আমি তো এখানে বসেই করছি। সেই আমি না, হয় না যে ইন্টারভিউর সময় যে আমার এই অর্জন, কিংবা আমাকে অমুক এই প্রশংসাটা করেছে, কিংবা আমি 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 এই মেগালোমানিয়াক হওয়াটা খুব মানে এটা আমি নিজে ভীষণ অপছন্দ করি। আত্মপ্রেম, এই আমিত্ব, আমাদের কালেকটিভলি কথা বলতে হবে। আমরা মানে যাই করি সেটা আমরা। ইভেন আমাকে আমার খুব বোকা বোকা লাগে, অনেক ডিরেক্টর লিখে না ফিল্ম বাই, আমি ডিরেক্টর নাম বললাম না, এটা হওয়া উচিত ডিরেক্টেড বাই ধরো জয়া আহসান অ্যান্ড আ ফিল্ম বাই টিম। এই মানে টিমকে দিয়ে টিম, পুরো টিম ছবিটা বানায়, পরিচালনা করে ডিরেক্টর। কিন্তু আমাদের মেগালোমানিয়াক ভঙ্গিটা ডিরেক্টর থেকে শুরু করে আমাদের সবারই একটু কম বেশি। এটা আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যার অঞ্জন চৌধুরী স্যারও বিশ্বাস করেন যে ডিরেক্টেড বাই সামওয়ান হবে। এক্স্যাক্টলি, মানে এ ফিল্ম বাই, এটা খুব বোকা বোকা লাগে। হ্যাঁ, ফিল্ম বাই কেন হবে? ফিল্ম বাই দ্য টিম, রাইট, অফকোর্স। মানে এটা আমারও ছবি, এটা যে সিনেমাটোগ্রাফার তারও ছবি, এখানে যে স্পট বয় ছিল তারও ছবি, তাদের সবার ছবি এটা। একদম। জয়াপা, আপনার কি মানে যখন ভালো থাকেন সেটা কি শুটিং সেটেই সবসময়? মানে আমি দেখেছি যে আপনি শুটিং ফ্লোরে সবসময় নির্ভর থাকেন, এবং সেখানে ভালো খবর খারাপ খবর কিছুই আপনাকে এফেক্ট করে না। হ্যাঁ সত্যি, হ্যাঁ, ওটা তো একজন মানে কি বলবো, শিল্পীর জন্য সবচেয়ে সিকিউর জায়গা। ওখানে আমি খুব মেডিটেটিভ মুডে থাকি, এবং হ্যাঁ মানে মানে কাজটা আসলে খুব মানে ভালোবেসে করতে চাই, এবং সৎভাবে পুরোটা দিয়ে করতে চাই। এই যে ডেভোটেড থাকেন একটা ক্যারেক্টারের প্রতি, কোনো ক্যারেক্টার কি আপনার সাথে থেকে যায় না কখনো? প্রত্যেকটা ক্যারেক্টার থেকে গেছে, অনেক দিন থেকে সব অনেক দিন না, সেটা আমি কি করে বলবো? এই যে জয়াকে এখন দেখছো তুমি, সেটার পেছনে তুমি কি মনে করো যে দেবীর চরিত্রটা আমার কাছে একটু নাই? শোনো, প্রত্যেকটা ফিল্ম হলো ফিল্মকে আমরা বই কেন বলি? প্রত্যেকটা ফিল্ম হলো বইয়ের মতো। বই পড়লে আমরা একটু একটু করে নিজেদের মনের উত্তরণ ঘটে, বই পড়লে একটু একটু করে আমরা আমাদের মননটা বাড়ে, বই পড়লে একটু একটু করে আমরা আমাদের উন্নতি হয়। তেমন করে এক একটা ছবি পড়লে, এক একটা স্ক্রিপ্ট পড়লে সেই জিনিসগুলো আমাদের থেকে যায় না? একটা ছবির ভালো মন্দ সব কিছু একটু একটু থেকে যায়। এবং তারপরে এই আজকে একটা ছবি শেষ করবার পর তারপর যেই জয়াকে তোমরা দেখতে পাও, সেটা এই ছবির যে চরিত্র, সেখানে একটু হলেও সেভাবেই পলি জমতে 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 একটা উর্বর জায়গা তৈরি হয়। বাহ। তো আমরা অফ ক্যামেরা যে জয়া আহসানকে দেখি, মানে সে তো অসম্ভব সুন্দর, মানে তার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মানে এরকম সবাই, মানে আমাদের দেশের সবচাইতে সুন্দরী নায়িকাদের মধ্যে বোকা বোকা কথা বললো না, এটা বোকা বোকা না, এটা সত্যি কথা বলছি। কিন্তু আপনার কি কখনো মনে হয় যে সুন্দর হওয়া একটা অভিশাপ? কারণ গৌতম ঘোষ একবার বোধহয় আপনাকে বলেছিলেন যে তোমাকে সিনেমা নিতে চাই না কারণ তুমি অনেক সুন্দর। না, এটা আমি যে ফিল্মটার ইসের কথা বললাম, কি হাটকুড়া, মানে আমি খুব কৃতজ্ঞ অনিমেষ আইচের কাছে। আমাকে নিত না মানুষ, বলতো যে বেশি সুন্দর, বেশি ফর্সা, বেশি শহরে, বেশি আরবান। তো তখন আমার খুব কষ্ট লাগতো। আমাকে, আমি অভিনয় করতে চাই, আমাকে নিবেন, আমি একটা চরিত্র, গ্রামের চরিত্র করতে পারবো না, এরকম কোর রুরাল অরিজিনাল ক্যারেক্টার আমি করতে পারবো না। তো আমাকে অনিমেষ আইচ প্রথম চ্যালেঞ্জটা দেয় হাটকুড়া নাটকে। একদম রংপুরের ভাষা শিখে ওরকমভাবে চুল ফুল রোদে কটা করে, বললাম না কালি শেষ হয়ে গেছে, পাতিলের কালি পেটের ভেতর মেখে টেকে লিক হয় এখান দিয়ে, শাড়ির ভেতর দিয়ে দেখা যায়। তো সেগুলো করে আমি দাঁড়ালাম, মানে আমার অনেস্টিটা আমি দেখাবো, সেটা যতটুকু দেখা যায়। তো আমি অনিমেষ আইচের কাছে সবসময় কৃতজ্ঞ, আমি খুবই কৃতজ্ঞ আমার কিছু ডিরেক্টরদের কাছে। কারণ অনেক দূরবর্তী ওই চরিত্র আমি জয়া আহসানের চেয়ে। আমি গ্রাম সেভাবে দেখিনি। তো আমার এত জেদ হয়ে গেল যে আমি গ্রামের চরিত্রগুলো, রুরাল চরিত্র আমি এত ভালো করে আত্মস্থ করব,
আমি সেই মানুষগুলোকে এমনভাবে জানবো, সেটা শুধু অভিনয়ের ভেতর দিয়ে না, বই পড়ার ভেতর দিয়ে, মানুষের সাথে মিশে। আমার খুব ভালো লাগে গ্রামের মানুষের সাথে মিশতে, আমার খুব ভালো লাগে বৃদ্ধদের সাথে সময় কাটাতে। আমার এগুলো করতে অনেক ভালো লাগে, চরিত্রের জন্য না, কিন্তু আমি একদম মন থেকে ভালোবেসে আমার ভালো লাগে তাদের সাথে মিশতে, বা আদিবাসী কারোর সঙ্গে মিশতে। আমি যে জন্য আমি বলছিলাম যে আমি খুব কৃতজ্ঞ নুরুল আলম আতিকের কাছে, আমি খুব কৃতজ্ঞ অনিমেষ আইচের কাছে। তারা আমাকে যে চরিত্রগুলো দিয়েছে, আমার চেয়ে অনেক দূরবর্তী চরিত্র এবং চ্যালেঞ্জ দিয়েছে, আমি একটু একটু করে তৈরি হয়েছি তাদের কাছে। এবং আপনি বলতেন যে যখন আপনি এনেছি সূর্যের হাসি করছিলেন, আপনি আমাকে একবার বলেছিলেন যে আমি তো অভিনয়ের কিছুই জানতাম না, গিয়াসউদ্দিন সেলিম আমাকে হাল চাষ করে, গরু যেরকম হাল চাষ করে। অবশ্যই গিয়াসউদ্দিন সেলিম অসম্ভব ভালো আর্টিস্ট ডিল করতে পারে, এবং আমার কাছে আগে মনে হতো যে উনি কলা গাছ দিয়ে অ্যাক্টিং করায় নিতে পারেন। হ্যাঁ, এটা উনি পারেন। তবে আপনাকে আমার মনে হয় আপনি খুব সিকিউর একজন অ্যাক্ট্রেস। কিছুদিন আগে নাট্যকার ফারিয়া হোসেন একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তার শেষ কথাটি একটি নাটক ছিল এবং সেখানে 2টি নায়িকার চরিত্র ছিল, এবং তিনি আপনার কাছে এসেছিলেন যে তুমি কোন নায়িকার চরিত্রটি করবে। আপনি বলেছিলেন যে আরেকজন যিনি আছেন তিনি একটি চরিত্র চুজ করুক, আমি বাকিটা করব আর কি। তো এই যে আপনি নিজেকে সিকিউর থাকেন, কিংবা কণ্ঠর কথা যদি আমি দেখি, ওখানে 2জন নায়িকা, পাওলি দাম এবং আপনি, এবং সেখানে আপনি সাপোর্টিং অ্যাক্ট্রেসেরই চরিত্র করলেন, যেটা ভীষণ ডায়নামিক। কিন্তু যেটা আমি কিন্তু অ্যাক্টর হিসেবে কিন্তু আমার কাছে ওইটা বেশি ডায়নামিক লেগেছে। কিন্তু আপনাকে দুটোই অফার করা হয়েছিল, আপনি লিড ক্যারেক্টার চুজ না করে আপনি সাপোর্টিং অ্যাক্ট্রেস চুজ করলেন। কারণ হচ্ছে হলো ওইটাই করার কিছু ছিল না। আমি স্ক্রিন প্রেজেন্স দিয়ে কী করবো, আমার ভালো লাগে না তো অনেক চেহারা দেখাতে। যত কম জায়গা নিয়ে বেশি ইম্প্যাক্ট ফেলা যায় সেটা বেটার না। এইভাবে কয়জন ভাবে? আসলে সবাই ভাবে, এখন সবাই ভাবে। যেহেতু আপনার ক্যারিয়ারে স্লাইডিং ডোর মুহূর্ত যদি আমি জিজ্ঞেস করি, কোনটি, মানে কোন মোড়টি আপনার পুরো ক্যারিয়ারটি বদলে দিয়েছে? মানে গেটওয়ে, কোন ক্যারেক্টার না, কোন মুভটা কিংবা কোন মোড়, কোন সিদ্ধান্তটি আপনার পুরো ক্যারিয়ারটি বদলে দিয়েছে? হতে পারে যে যদি আমি বড়ভাবে বিগার এসপেক্টে দেখি, সেটা হলো পশ্চিমবঙ্গে গিয়ে কাজ করা, ভারতবর্ষে গিয়ে কাজ করা। যদি ধরেন সেই সময় যদি আপনি সেখানে সুযোগ না পেতেন, তখন কি আপনি খুব ফ্রাস্ট্রেটেড থাকতেন? কারণ আপনার তো এদেশে মোটামুটি সাপ ব্যাংক ছাড়া সব ক্যারেক্টারই করা হয়ে গেছিল, এবং সেই সময় মেইন স্ট্রিম ফিল্মেও সেরকম উল্লেখযোগ্য কোনো কাজ হচ্ছিল না। তো আপনি কি মনে হয় যে তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন? না, ফ্রাস্ট্রেশন আমাকে খুব সহজে ধরে না, বা হয়তো ধরে আছে কিন্তু সেটা প্রকাশ পায় না। নিশ্চয়ই আছে, শিল্পীর ফ্রাস্ট্রেশন থাকবে। আর ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ, এখানে আমি ফ্রাস্ট্রেশন বা কষ্ট হতে পারে, কষ্ট আমার যেই ডিরেক্টরদের জন্য আমি সবসময় হাজির ছিলাম, তারা আমাকে প্রপার ইউজ করেনি, তারা অলওয়েজ সেফ খেলেছে। বাংলাদেশে এটা একটা প্রবলেম, মানে প্রত্যেকটা ডিরেক্টরেরই ঘরে ঘরে হয় বান্ধবী, নয় স্ত্রী, এগুলো কিছু থাকি। তো এটা তো আমার পক্ষে সম্ভব না, বা এটার এই ডায়নামিক্স আমি যাইও না, যাবও না। তো ডিরেক্টররা বেশিরভাগ ক্ষেত্রে গুলিয়ে ফেলে এই জিনিসগুলো, যেটা একদমই উচিত না। এটা পরে তারাই সাফার করবে, এবং সেগুলো করতে যেয়ে অনেকভাবে কর্নার্ড হয়েছি আমি এত ডিভোটেড থাকবার পরেও বাংলাদেশে, যেটা আমি কখনোই কলকাতায় হইনি। সো আমি কেন গ্রেটফুল থাকবো না কলকাতার ফ্রেটার্নিটির কাছে? আমাকে ওরা ডায়নামিকভাবে, ওরা আমাকে, আমি একজন বাইরের আউটসাইডার হওয়ার পরে ওরা আমাকে চরিত্র দিয়েছে ভালো, ওরা আমাকে নিয়ে ভেবেছে, ওরা আমাকে সেন্ট্রিক করে গল্প করেছে। কিন্তু এখনও যদি বলি যে একজন কাউকে সেন্ট্রিক করে তুমি একজন ওম্যান সেন্ট্রিক কোনো কাজ করো, আমাদের এখানকার ডিরেক্টররা ভয় পায়, হয় তার বান্ধবীকে নিবে, নয় তার স্ত্রীকে নিবে। কিন্তু একজন পিওর আর্টিস্টকে নিয়ে তার উপরে যে খেলা, তার উপরে বাজি রাখা, হ্যাঁ, আর নয়তো একজন সুপারস্টার অথবা মেগাস্টার বা কাউকে নিবে, সেটা তাদের দরকার হয়। কিন্তু এই আমাদের শিল্প অনেক জায়গায় গেছে, কিন্তু এই জায়গায় যায়নি। এই জায়গাটার থেকে এখনও আমাদের যে সো কল ডিরেক্টর, অনেকেই করেছে, করেনি তা বলবো না, সাদ করেছে, আরও অনেক ডিরেক্টররা করেছে, তারা করেছে, তাদের প্রতি আমি সম্পূর্ণ রেসপেক্টের কথা বলছি। কিন্তু অনেক ডিরেক্টররা যারা অনেক ডাইনামিক কিছু
আমার কাছ থেকে অথবা আমার মতন আরও যারা ভালো ভালো অভিনেতারা আছেন তাদের কাছ থেকে বার করে আনতে পারতো, তারা কিছুই করেনি, ইউজ করেনি। যেটা নিয়ে অনেক দর্শকও সামাজিক মাধ্যমে প্রায় লিখে থাকেন যে জয়া আহসানকে ভারত যেভাবে ব্যবহার করছে আমাদের দেশের অনেক নির্মাতাই হয়তো সেভাবে ভাবছেন না। হ্যাঁ, আমিও দেখি যে ওনারা লিখেন, এবং দর্শক দিনের শেষে আখেরে সবচেয়ে ভালো বড় বিচারক। একদম। যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মেধাবী ওয়ার্ডটা আপনি বলতে চান না, এই প্রসঙ্গে আপনি একবার বলেছিলেন যে মেধা কথাটাকে আপনি খুব বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন যে পরিশ্রম করে নিজের মতো করে একটু একটু এগিয়ে যাওয়াকেই বোধহয় সাফল্য বলে। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমি জানতে চাই যে আপনার কোন বিষয়গুলো আপনার সাফল্যের পেছনে, মানে আমাদের কাছে তো সাফল্য, কোন বিষয়গুলো ভূমিকা রেখেছে এ পর্যন্ত আসার পেছনে? প্রথমত মেধা নিয়ে যে কথাটা বলছিলাম, যে তুমি কি কাউকে বলতে পারবে, তোমার কাছে মনে হয় যে তুমি বলতে পারবে যে এই মেয়েটা সুন্দর, এই মেয়েটা অসুন্দর, এই মেয়েটা সুন্দর না, এই মানুষটা সুন্দর, এই মানুষটা অসুন্দর? এটা পুরো ভুল কনসেপ্ট, এটা পুরো ভুল কনসেপ্ট। আমাদের সমাজ, আমরা এগুলো সব ঠিক করেছি। ফর্সা হলে মেয়েরা সুন্দর, লম্বা চুল, কালো থাকলে চুল সুন্দর, পটল জায়গা চোখ থাকলে সুন্দর, আমরা নিজেরা এগুলো বার করেছি। তুমি এটা বলতে পারবে? এটা বলতে পারা যায় না, দিস ইজ রং। মানে মেধা মানে আমি হয়তো এই কাজটায় ভালো নেই, আমি হয়তো অভিনয়ে ভালো নেই, আমি হয়তো পড়াশোনায় অনেক ভালো বা খেলাধুলার জায়গায় অনেক ভালো, সেই জায়গায় আমার মেধাটা আছে। সো মেধা প্রত্যেকটা মানুষের ভেতর থাকে, সেটাকে উস্কে দিতে হয়, জাগিয়ে দিতে হয়। তো সেই চেষ্টাটা আমরা করি, ঘষতে 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 স্পার্ক বার করার চেষ্টা করি, পাথর দিয়ে ঘষতে ঘষতে স্পার্ক বার করেন ওরকম চেষ্টা করি। সেটা করতে করতে আমারটা অনেক দিন লেগেছে, আমি কিচ্ছু বুঝতাম না অভিনয়ের, আমি অনেক দিন ধরে অভিনয় করি। আমার প্রথম দিকের অভিনয়গুলো দেখো, ডান দিকে বললে ডান দিকে তাকাতাম, বাঁ দিকে বললে বাঁ দিকে তাকাতাম, কিচ্ছু বুঝি না, ক্যামেরা বুঝি না। এটা একটা জার্নি, এটার জন্য একটা অভিজ্ঞতার দরকার হয়, এটার জন্য লাইফের এক্সপিরিয়েন্স দরকার হয়। তারপর গিয়ে মানুষ অভিনয়টার কি বলবো, মানে আমি তো অভিনয়ের স্কিনে ঢুকতে চাই, চরিত্রের স্কিনে বসতে চাই, আমি সবসময় স্কিনে বসতে চাই। আসলে আমি চরিত্রটা হয়ে ওঠা আমি এটা বিশ্বাস করি না। তো এটা আর কি। আপনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো কাজ করেছে? আমার ক্ষেত্রে পরিশ্রম, লেগে থাকা, ধৈর্য, এটা ছাড়া আমার আর কিছুই নাই। পরিশ্রম সবাই কম বেশি করে, আমার ধৈর্যটা একটু ভালোই মনে হয়। এবং আপনার অসীম ধৈর্য, আমি সেটা জানি। আরেকটি বিষয়ে কথা বলতে চাই, আপনি শুধু একজন অভিনেত্রী হিসেবে আমাদের কাছে গর্বের একটি জায়গা দখল করে নেননি, আপনি সাথে সাথে ইউএনডিপির, যেটা আমি কিছুদিন আগে দেখলাম যে পরপর 3 বারের মতো আপনি সেখানকার গুডউইল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন, এবং সেটা আমাদের জন্য অনেক একটা গর্বের বিষয়। আপনি কোন কোন দায়িত্বগুলো পালন করছেন সেখানে? আমি এসজিটি যেগুলো আছে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ অথবা ওমেন এম্পাওয়ারমেন্ট, এগুলো নিয়ে কাজ করি। যেমন আমার নভেম্বরের 2 তারিখ আমার ফিল্ড ভিজিট আছে, সেখানে নিয়ে কাজ করি। আর আমার তো এমনিতেই প্রাণ প্রকৃতির সাথে একটা কানেকশন আছেই, সো এটা আমার খুব ভালো জায়গা যে আমি যেন কোনো একটাভাবে একটু হলেও সার্ভ করতে পারি আসলে। আর এই যে আমি গিয়ে গিয়ে অরিজিনাল মানুষগুলোর সাথে কথা বলতে পারি, এটা আমার জন্য একটা অভিজ্ঞতা। আমি সেলফিশের মতো বলবো না অভিনয়ের জন্য কাজে লাগে, সেগুলো বাজে কথা। আমি আসলে মানুষকে ভালোবেসে, প্রাণ প্রকৃতিকে ভালোবেসে আমি কাজটা করতে চাই, মানে করি আর কি। সেটি আমি বিশ্বাস করি, কারণ আপনাকে আমি দেখেছি সেটা। তো আপনি বলছিলেন না যে একজন মানুষের অনেক ক্ষেত্রে মেধা থাকতে পারে, আপনার ক্ষেত্রে শুধু অভিনয়ের মেধাটা নয়, আপনার আরো অনেক কিছু আছে, যেটি আমি যদি একটু পেছন ফিরে তাকাই, আপনি আপনার স্কুলের সাবস্টিটিউট টিচার ছিলেন। ও, এটা কি মেধা হলো? অবশ্যই। আরে না, আমার স্কুলের না, সেটা তখন মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছি। তো কি করব, বসে আছি, একটু টাকা কামাই করতে হবে, একজনের সাবস্টিটিউট টিচার হিসেবে ঢুকে তারপর ওখানে টিচার হয়ে গেলাম। কিন্তু কেউ আমার কথা মানছিল না, কারণ আমি ছোটোখাটো ছিলাম। আমি লম্বা হয়েছি কিন্তু ইন্টারমিডিয়েটের পর, অদ্ভুতভাবে, আমি জানি না এটা কেন, মানে ইন্টারমিডিয়েট যখন দেই আমি তখন আমি বড় হয়েছি। তারপরে মানে ছোটো ছেলেমেয়েরা কেউ, তাও আমাকে ক্লাস 9-এর একজন সাবস্টিটিউট টিচার হিসেবে ঢুকালো। তো ছেলেমেয়েরা তো কেউই মানে না, আমাকে 2 পয়সার দাম দেয় না, কথা বলে, আড্ডা মারে, প্রেম প্রেম ভাব, একটু রোম্যান্টিক অ্যাঙ্গেলে কথা বলে। আমি তো ভয়ে আরো জড়সড় হয়ে যাচ্ছি। এটা কোথায়? এটা সেন্ট জুডস টিউটোরিয়াল নামে একটা স্কুল ছিল, সেখানে। তো তারপর আমি আর সেইখানে আর খুব বেশি দিন পোষালোও না আমার সেটা। আসলে তো ভেতরে একটা ক্রিয়েটিভ ব্যাপার ছিলই, মানে ক্রিয়েটিভ একটা আর্টস ছিলই হয়তো আমার ভেতরে,
হয়তো জিনেও আছে, সেটা আমি জানি না। আপনি রবীন্দ্রসঙ্গীতের উপর ডিপ্লোমা করেছিলেন সঙ্গীত ভবন থেকে। গলাতেই গলাটা কেমন করে উঠলো। নিশ্চয় আমাকে গাইতে বলবা না আজকে? বলবা না, থ্যাংক ইউ না বলার জন্য। হ্যাঁ, মানে এইটা না, সব বাবা মার ইচ্ছা থাকে না যে আমার মেয়ে একটু গান গাবে বড় হয়ে, আমার মেয়ে একটু ছবি আঁকবে বড় হয়ে। আর ছবি আঁকার ব্যাপারটা আমি এটা বলে দিই, আমি জানি একটু পরে তা হ্যাঁ হ্যাঁ, আপনি ন্যাশনাল মিউজিয়ামে আপনার আমার এক্সিবিশন এক্সিবিশন, কম্বাইন্ড একটা এক্সিবিশন ছিল। আমাকে কেন ঢুকানো হয়েছিল জানো? কারণ হচ্ছে বাংলাদেশে ম্যাপ আঁকতে পারতাম না, ভূগোলে বায়োলজিতে ব্যাঙ আঁকতে পারতাম না, তো তখন একটা আর্ট ক্লাসে ঢুকায় দেওয়া হয়েছিল যে একটু যাতে ঠিক করে এগুলো আমি পারি আঁকতে টাকতে। আমার চেয়ে অনেক বেশি ভালো আঁকতো আমার ছোটো বোন, আরও গানেও অনেক বেশি ভালো ছিল। কিন্তু হ্যাঁ, গানটাকে পরে আমি পার্সু করছিলাম অনেক দিন। ক্লাসিক্যাল সঙ্গীতের উপর আমার বিশেষ রকমের ভক্তি আছে বলবো। আপনি ডক্টর হারুনুর রশিদের কাছ থেকে শিখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে অনেক দিন আমি শিখেছি। এই তো মানে সঙ্গীতটা অনেক মেডিটেটিভ জিনিস আসলে। বা আপনি বলছিলেন ভূগোলের এটা আঁকতে পারতেন না, মানচিত্র কিংবা বায়োলজির ব্যাঙ আঁকতে পারতেন না, কিন্তু আপনার, আমি যতদূর জানি আপনার ভূগোল, বায়োলজি, সাহিত্য এবং আরেকটা কি ইতিহাস বোধহয় আপনার খুব ইতিহাস আমার পছন্দ। ভীষণ, আমি ভেরি ইন্টারেস্টেড ইন, মানে কিন্তু আপনি ম্যাথে খুব খারাপ ছিলেন। খুব খারাপ ছিল, এখন আর না বলি আমি কত দ্বীপে পাস করছি। আমি বলে দিই, না 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 না। তো ছোটবেলার কথা আমি একটু ফিরে যাই, কারণ একজন মানুষের আসলে বেড়ে ওঠার ফাউন্ডেশনটাই তো আসলে গড়ে ওঠে ছোটবেলাতে। এবং আপনার বাবার কথা যদি আমি স্মরণ করি, প্রয়াত এস মাসুদ, যাকে আমরা সবসময় স্মরণ করি ফেব্রুয়ারি এলেই, কারণ তিনি 2011 সালের 25 ফেব্রুয়ারি আমাদের ছেড়ে চলে গেছেন। এবং তার অনেক স্মৃতি রয়েছে আপনার জীবনে। আমি জানি যে ছোটবেলায় যখন আপনি একটি স্কুলে ভর্তির একটা প্রক্রিয়া চলছিল, ডোনেশনের বিষয় ছিল, হ্যাঁ, তখন আপনার বাবা একটি কথা বলেছিলেন, সেটি শুনে। বাবা বলছে মেয়েকে ভাষায় দিব আমি টুকরা করে, তারপর আমি ঘুষ দিয়ে মেয়েকে স্কুলে ভর্তি করাবো না, একটা বড় স্কুল তো। তখনও সেটা ছিল, ব্রাইফ চেয়েছিল, আমি ওয়েটিং লিস্টেই ছিলাম, কিন্তু ব্রাইফ চেয়েছিল যে যদি ওকে ভর্তি করাতে হয় তাহলে একটু এরকম একটা দিতে হবে। তো বাবা বলছে আমরা কি যুদ্ধ করেছি এই জন্য মেয়েকে ঘুষ দিয়ে স্কুলে ভর্তি করাবো? এই জন্য যুদ্ধ করেছি? দরকার নেই, আমি পড়াশোনা করবে না, এটাকে হোস্টেলে দিয়ে আসবো। আর পড়াশোনাতে খুব আগ্রহ আমার ছিল না, আমার এক্সট্রা কারিকুলামে অনেক বেশি আগ্রহ ছিল। তো আমাকে যেখানে দিয়ে আসা হলো, ভারতেশ্বরী হোমস, মানে ওখানে গিয়ে তো আমি শেষ, মানে আমি শেষ হয়ে আসি আসলে ওখান থেকেই। পড়াশোনা কিচ্ছু নাই, সারাদিন পিটি প্যারেড, সবার কোলে কোলে থাকতাম, প্রকৃতির মাঝে বড় হচ্ছিলাম। এখনকার দিনে স্কুলগুলো কেমন ছোট ছোট জায়গায়, মানে খুব কষ্ট লাগে। আমি কীরকম একটা স্কুলে পড়াশোনা করেছি, কীরকম একটা জায়গায় আমি বড় হয়েছি। হ্যাঁ, আমার ওখানে গিয়ে আমি বলবো যে আজকে আমি যে এত মিশে যেতে পারি, এত মানে অ্যাডাপ্টেশন ক্ষমতা যে আমার এত বেশি, যে কারণে হয়তো অভিনয় করি, এটার ভিত্তিটা আমার ওখানে তৈরি হয়েছিল। আমি আরেকটু যোগ করতে চাই, আপনি যখন সেখানে গিয়েছিলেন ভর্তি হওয়ার জন্য, সব বাচ্চা তো আসলে সেখানে ভর্তি হওয়ার সময় একটু হলেও কাঁদে, কারণ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, এবং আপনি নাকি খুব আনন্দিত ছিলেন। আমাকে প্রথম দিন শুধু রেকি করাবার জন্য নিয়ে গেছে, মা দেখো যে তুমি এখানে ভর্তি হতে পারবে কিনা, তুমি থাকতে পারবে কিনা আমাদেরকে ছেড়ে। আমাকে ঢুকাবার পরে তারপর আমাকে আর খুঁজেই পায় না বাবা মার, আমি ওদিন ওখানে থেকে গেছি। মা কাঁদতে কাঁদতে ফিরলো, বাবা কাঁদতে কাঁদতে ফিরলো, আর আমার তো খুশি, আমি বাবার কাছ থেকে দূরে। আমার বাবা আমাকে খুব শাসনে বড় করছে আসলে। বাবার সাথে আমার একটা লাভ অ্যান্ড হেট সম্পর্ক ছিল। বাবা আসলে চাইতো যে আমি সবসময় একটা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকুক, আমার অ্যাকাডেমিক ক্যারিয়ার থাকুক, আর আমি ঠিক তার উল্টোটা বেছে নিলাম। তো বাবা তো অনেক দিন আসলে অ্যাকনলেজই করেনি যে আমি অভিনয় করি বা করব। আসলে অনেকে বলে না যে কাউকে একটা প্রমাণ করার বা দেখায় দেওয়ার, আমি এখন ভাবি যে আমার আসলে দেখায় দেওয়ার ব্যাপারটা ছিল আমার বাবাকে। ওকে, আমি সেটা মানে খুব এখনকার সময় আমি এটা উপলব্ধি করতে পারছিলাম যে বাবা দেখো বাবা, তুমি তো দাও নেই, আমি কিন্তু পারি, আমি পেরেছি। আপনি কি এখন কখনো বাবার সাথে কথা বলেন আকাশের দিকে তাকিয়ে? আমি বাবাকে মিস করি এজন্যে, আমি মিস করি বাবাকে। আমি খুব অদ্ভুতভাবে দেখি যে আমি যখন আয়নার সামনে এখন দাঁড়াই, সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখি যে হঠাৎ করে মনে হয় আমি আর দিন দিন বাবার মতন হয়ে যাচ্ছি দেখতে, আমার হাত পা। এবং আমার বাবা প্রকৃতির সাথে ভীষণ কানেক্টেড ছিলেন, সাঁওতালদের কাছে চলে যেতেন, সাঁওতালদের সাথে থাকতেন বাবা গিয়ে। বাবা একটা গাছের দিকে তাকিয়ে সময় পার করে দিতেন, গাদা গাদা কবিতা লিখতেন। তো
জিন টক্স, আসলে ব্লাড টক্স। আমিও বোধহয় এই প্রকৃতি প্রেমটা একটু বেশি মাত্রায় আমার, সেটা বাবা মা দুজনেরই আছে। ইভেন আমার নানি দাদি হেরিটেটেরই আমি এই জিনিসটা পেয়ে গেছি, এবং সাথে হয়তো আমার মননটাও হয়তো কিছুটা ওরকম। অবশ্যই। আমি একটু আন্টির কথা জানতে চাই। আমাদের খুব খুব প্রিয় একজন মানুষ, শ্রদ্ধা রেহানা মাসুদ, এবং তাকেও দেখেছি আপনার মতো প্রকৃতি প্রেমী এবং পোষ্য প্রেমী, এবং আপনারা সবসময় সবকিছু এত সুন্দরভাবে করেন, মনে হয় যে আপনারা দুজন ফ্রেন্ডস একসাথে আছেন, এবং আপনি এত রেসপন্সিবল একজন মানুষ, সেটা মায়ের প্রতি, বোনের প্রতি, ভাইয়ের প্রতি, দেখে কিন্তু আমাদের খুব ভালো লাগে যে আপনি শত ব্যস্ততার মধ্যেও পরিবারকে কখনো ভুলে যান না। পরিবারের কাছেই তো সবাই ফেরে দিনের শেষে, তো আমিও সেটাই ফিরি। মানে আমার কাছে আমার পরিবার, আমার মনে হয় যে হ্যাঁ সবচেয়ে বেশি অ্যাটাচড কাছের থাকে আসলে তার পরিবার। আর আর আমি এমনিতেই একটু রেসপন্সিবল মানুষ আসলে। ওই যে বললাম না যে দেবীর সময় দেখছো না যে আমি একদম খুব রেসপন্সিবিলিটি নিয়ে আমার দায়িত্বটা নিয়ে আমি কাজ শেষ করেছি। আমাকে কেউ ঘর ঝাড় দিতে বলো, ঘর মুছতে বলো, রেসপন্সিবিলিটি নিয়ে আমি কাজটা সুন্দর করে শেষ করার চেষ্টা করবো। সেটা কি ভারতেশ্বরী হোমসে আপনার কিছু এক্সপেরিয়েন্স রয়েছে? যেমন আপনারা এই ছোটবেলাতে আপনারা নিজের কাপড় নিজেই কাচতেন, নিজের কাজ নিজে করা, ঝাড়ু সেই দেওয়া থেকে অভ্যেসটা সবকিছু। হয়তো এখন কোন সময়ে কোন কারণে কিসে কোনখানে কোথার থেকে কিসের সাথে পরাগায়ন ঘটে এটা বলা যায় না আসলে। সেটাই হয়েছে হয়তো। মানুষ তো, যে আমি বলি যে মানুষ তার ছোটবেলাতেই সে অনেকখানি তৈরি হয়ে যায় আসলে, আমার মনে হয়। সো আই এম ভেরি গ্রেটফুল টু মাই চাইল্ডহুড। আমি বলবো না যে আমার ছোটবেলা খুব এমন ছিল, এই করেছে, এই মজা করেছে, এই করেছে। খুব সাধারণ ছিলাম, খুব সাধারণ মিডল ক্লাস একটা মুসলিম ফ্যামিলির মেয়েরা যেমন করে বাড়ে সেভাবেই বাড়ছিলাম। তার থেকে আমি হচ্ছে হলো একটু ছেড়ে, একটুখানি গুতোগুতি করে, একটু সিংহ যায় না ছাগল ছানার, ওরকম করে করে বেরিয়ে এসে আমি এই যে প্রথম এসে সিনেমাতে কাজ করলাম বা অভিনয়ে কাজ করলাম। না হলে আমি ফার্স্ট প্রজন্ম আমার ফ্যামিলিতে বোধহয়। এবং আপনাকে আমি যতটুকু অবজার্ভ করেছি, আপনি সবসময় পুরনোতে বাঁচছেন এবং পুরনোকে আঁকড়ে ধরে থাকতে চান। সেটির পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি? কারণ আমি আপনার বাসাতে যখন গিয়েছি বেশ কয়েকবার, আমি দেখেছি একটা 200 বছর পুরনো আলমিরা রয়েছে আপনার বাড়িতে। অনেক কিছু এরকম রয়েছে, যেমন 200 বছর 150 বছর, কিন্তু সেগুলো যে সব আমার পারিবারিকভাবে পাওয়া সেটা না। 200 বছরের আলমারিটা সেটা পারিবারিকভাবে পাওয়া, কিন্তু হয়তো আমার খাটগুলো আছে কিছু পুরনো। আর বাবার হাতে তৈরি তো, বাবার ওই ফার্নিচার বানাবার এক ধরনের একটা প্রবণতা ছিল। আর আমার সেটা কেন, আমার কাল তো সেদিন আমি অদ্ভুত একটা জিনিস খুঁজে পেয়েছি। কি সেটা? মানুষ তো হাসবে আবার। তো আমি দেখলাম যে আমি শাড়ি পরছিলাম, তো মামুনি আমাকে বললো যে মামুনি একটা বড় সেফটি পিন দাও, সেফটি পিন দাও, কুচিতে লাগাবো বড় সেফটি পিন। তো খুঁজে খুঁজে বললো এই যে এটা নে, ঐতিহাসিক একটা সেফটি পিন। বললো কি এটা, কি? দেখলাম সাদা মুখ আলা একটা বড় সেফটি পিন, সাদা এরকম একটা, ওই যে সাদা মুখ থাকে না এরকম একটা। আমি বললাম যে বলে যে এটা লন্ডন থেকে আনা। হ্যাঁ, বললো লন্ডন থেকে আনা মানে কবে? এটা তুমি আনছিলা? বলে না, এটা তো জন্মের সময়, তুই জন্ম যখন হয়েছিলি তখন তো ন্যাপি বাঁধতাম, তখন তো আর আমাদের ওগুলো ছিল না, যে বাচ্চারা যে ন্যাপি পরে এখন রেডিমেড, ওগুলো ছিল না, ডাইপার ছিল না, তোকে ন্যাপি বেঁধে দিতাম যে টাওয়েল দিয়ে, রুমাল দিয়ে, তারপরে এই সেফটি পিনটা আটকে দিতাম। এটা আন্টি রেখে দিয়েছে? এটা মামুনির ট্রেজার থেকে বের হয়েছে, এবং ওটা তো আমি সাথে সাথে ওটা নিয়ে, মানে ওটা আমার হয়ে গেল এখন। মানে অদ্ভুত না বললাম, সেই জন্মের পর এরকম জিনিস। আমরা একটু আপনার পোষ্যদের কথা শুনি। আপনার এখন কটা পোষ্য রয়েছে? আমি 4টার কথা জানি, ক্লিওপেট্রা, নিমকি, জিম্মি, ডিও। জিমি, ডিও, হ্যাঁ। কিন্তু খুবই আনফর্চুনেটলি জিমি আমার রেস্কিউ বেবি ছিল বলতে হচ্ছে। আমি খুব চেষ্টা করেছি ওকে বাঁচাতে, আমরা বাঁচাতে পারিনি। ও খুব অ্যাবিউজ করেছে, মানুষের উপর গরম পানি ঢেলে দিত। ও একটু কামড়াতো না, ছোট বাচ্চা বলে একটু দাঁত উঠে যখন তখন একটু চিউ করবার জন্য কামড়ায় না, তখন ওকে, মানে মানুষ কত ক্রুয়েল। মানে বিশেষ করে আমি বলবো যে আমাদের দেশের এখনকার জেনারেশন কিন্তু আবার খুব অ্যাওয়্যার এসব ব্যাপার নিয়ে, কিন্তু আমাদের পূর্ববর্তী প্রজন্মদের আমি দেখেছি, বা আমাদের প্রজন্মদেরও খুব বেশি সংবেদনশীল না। ওকে 4 হাত পা বেঁধে কচু খেতে ফেলে দিয়ে এসেছিল বস্তায় করে, অনেক কষ্টে কাঁদতে করে আমার বোনের বাড়ির সামনে রাস্তায় হয়েছিল। তারপর ওকে নিয়ে রেস্কিউ করে আমি আমার ঘরে, আমার বাড়িতেই রাখলাম। স্ট্রে ডগ বাড়িতে রাখা খুব কষ্ট। স্ট্রে ডগ কিন্তু ওদের রাস্তা কিন্তু ওদের বাড়িঘর। আমরা ভুল করে আশ্রয়, মানে নিয়ে যাই,
হ্যাঁ, অনেক জায়গায় নিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় নিরাপদ নিয়েছে। আশ্রয় নিয়ে যায়, সেটা ঠিক নয়। ওদের বাড়িঘর কিন্তু হলো ওখানে, কিন্তু আমরা তো ওদের বাড়িঘরগুলোকে নিরাপদে রাখতে দিতে পারিনি, নিরাপদ করে রাখতে পারি না ওদের জন্য। তো তারপর ওকে নিয়ে গেলাম, তারপর ও আসলে ভীষণ ওর ফোবিয়া ছিল, মানুষ দেখলেও ভয় পেত। ও এত টর্চার্ড হয়েছে, এত ট্রমাটাইজ ছিল। আমি খুব চেষ্টা করলাম, পরে আসলে ওর ভীষণভাবে নিউমোনিয়া হলো, আমি ওকে বাঁচাতে পারলাম না, আমরা ওকে বাঁচাতে পারলাম না। এখন বাড়িতে 3টা বাচ্চা আছে। জিম্মিকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আরও অনেক বাচ্চা আসলে আমার বিভিন্ন শেল্টারে আছে। আমার ইন্ডিয়াতেও অনেক শেল্টারে আমার বাচ্চারা আছে। বুড়ো বাজ পাখি, বুড়ো গরু, যাদের দিয়ে হয়তো কাজ করে না, কাজ চালানো যায় না, অনেক ঘোড়াকে আমি এবং কয়েকজন মিলে রেস্কিউ করেছি, বিশেষ করে করোনার পরে। কক্সবাজারে কেউ ফেলে রেখে গেছে, কারণ ও আর ট্যুরিজমে কোনো হেল্প করতে পারছে না। অনেক কষ্ট করে ওদেরকে ঢাকায় নিয়ে এসেছি, বা কোনো একটা জায়গায়, নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করেছি। এরকম করে অনেক বাচ্চা, ওরা তো সব আমারই বাচ্চা। আমি চেষ্টা করি আমার যতটুকু ক্ষমতা, এবং আমি অনেকের কাছে হাতও পাতি। আমি বলি আমি একা পারছি না, আমাকে একটু হেল্প করো। যারা অর্থবিত্ত আছে, অথবা যাদের মনে একটু দয়া আছে, আমি বলি আমার একার পক্ষে তো আসলে খুব টাফ হয়ে যায়, অনেকগুলো বাচ্চা দেখা, তোমরা আমাকে একটু হেল্প করো। আর যেখানে যা পারি, আমার আমার একটা বড় তৃপ্তির জায়গা হচ্ছে আমার ইনকামের একটা অংশ প্রত্যেক মাসে আমি ওদের জন্য অবশ্যই খরচ করি, বা একটা তোলা থাকে। আপনার এই দিকটি না এত স্পর্শ করে আমাদের হৃদয়, মানে খুব ভালো লাগে। বিশেষ করে আমি যদি করোনার সময়কার কথা বলি, তার আগে বলি যে আপনার চোখ ভিজে গেছে ওদের কথা বলতে গিয়ে। আমি করোনার সময় একদিন আমি সবাই তো আমরা বাসায় ছিলাম, বাইরে কাজ ছিল না, আমি একদিন জানালা দিয়ে তাকিয়ে দেখি পুরো রাস্তা খালি, কেউ কোথাও নেই, শুধু একটি মেয়ে কিছু কুকুরকে খাওয়াচ্ছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, হঠাৎ করে যখন ওড়নাটা একটু উড়ে গেল, আমি দেখলাম সেটি জয়া আহসান। ও মাই গড! তারপর আমি যখন উপর থেকে নেমে আমি আপনার সামনে গেলাম, আমি দেখছি যে আপনি বিভিন্ন কুকুরকে খাওয়াচ্ছেন, এবং আপনি অনেক খাবার নিয়ে এসেছেন নিজেই রান্না করে, এবং আপনি বলছিলেন যে আপনি রিক্সা করে, আপনার একজন হেল্পিং হ্যান্ড ছিল সাথে, তাকে নিয়ে আপনি পুরো হাতির ঝিল সব জায়গায় আপনি তাদেরকে খাওয়াবেন। হ্যাঁ, মানে যতটুকু আমি কভার করতে পারতাম। আমি করোনার সময়টা তো খুব টাফ, মানে আমি জানিও না কবে এটা শেষ হবে। অর্থ তো আসলে আর্থিকভাবেও সবাই তখন খুবই একটা নিরাপত্তাহীনতায় ছিল। তারপরে মাংস পাওয়া যেত না, খাবার নিজেরা স্টক করে রাখতাম, সেখান থেকে সারমেয়দের জন্য খাবার তৈরি করে, এবং আমি প্রতিদিন নিজ হাতেই রান্না করতাম। মাংস খাওয়াতে পারতাম না সব সময়। তো আমি তখন যারা ভালোবাসে তাদেরকে একটু নক দিতাম, ভাই আমাকে একটু মাংস বা এই মুরগির ডানা, পা, এগুলো একটু জোগাড় করে দাও। ওগুলো দিয়ে একটু হলুদ দিয়ে একটা বড় হাঁড়িতে চড়াতাম সকাল থেকে, খবরের কাগজ নিয়ে বাচ্চাদেরকে দিতাম গিয়ে। সবসময় পেরেছি তা না, বাট আমি যতদিন পেরেছি এটা করেছি। রমজানের সময়ও যেমন আমি মাঝে মাঝে এটা করি, কারণ তখন ওদের সমস্ত দোকানপাট বন্ধ থাকে, ওরা ড্রেন থেকে তখন পানিটাও খেতে পারে না। এটা আবার খুব অদ্ভুতভাবে, আমি যেরকম আমি অনেক মানুষকে দেখেছিও তারা পাগলের মতো করে, আমাকে দেখে ইন্সপায়ার হয়ে করেছে। আবার অনেককে দেখেছি মানুষ এত ক্রুয়েল, হয়তো আমি একটা বাটি দিয়ে রেখেছি, মানে এটা পথকুকুরদের বাচ্চাদের খাবার জন্য পানি ঢেলে রেখে গেছি, ওই পানিটা, ওই পাত্রটা নাই, পরে আমাকে ওখানে লিখে দিতে হয়েছে এটা কুকুরের পানি, ধরবেন না। তারপর হয়তো তারা ওটা নেয়নি। শুধু পশুর ক্ষেত্রে নয়, আপনি যে প্রকৃতির প্রতি, বৃক্ষের প্রতি আপনার যে মমতা, যে ভালোবাসা, সেটি কিন্তু আমাদের সবসময় মুগ্ধ করে। এবং আপনি সবসময় বলেন যে আমি প্রথমে চাষি, তারপর অভিনয় শিল্পী। এবং আপনাকে আমি ফেসবুকে প্রায়ই দেখি যে আপনি আপনার চাল ছাড়া বোধহয় আপনি সবকিছুই ফলিয়েছেন এ পর্যন্ত। হ্যাঁ, সেটা একটা হয়ে গেছে। তরমুজ বলেন, কিংবা মিষ্টি মিষ্টি বেগুনি রঙের মিষ্টি আলু ছিল বোধহয়, তো শালগম, ফুলকপি, এভরিথিং। মানে এই যে আপনার ভেতরে এই বিষয়টি, মানে কবে থেকে? আমার ঐশ্বরিক আনন্দ হয় আমি যখন দেখি যে একটা মাটি থেকে গাছ বেরোয়,
আপনি প্রথমে ঘুম থেকে ওঠার পর থেকে মাটি হাতান? আমি মাটি ধরতে হয়, হ্যাঁ মাটি ধরতে হয়। আমার মাটি আমার কাছে থেরাপিউটিক, এবং আমি এটা যারা অভিনয় করে আমি তাদেরকে বলি, যারা আমার কাছে টিপস চাইতে আসে, বললাম দেখো প্লিজ গেট কানেক্টেড টু নেচার, এটা খুব দরকার। আর্টিস্টদের যত নেচারের কাছাকাছি থাকা যায় তত সে তার ভেতরটা পরিষ্কার হয়। এটা আমি সেজন্য করি না, আমি এটা ভালোবাসি, আমার ভালো লাগে। এবং মাটি দেখলে মানুষ অনেক সময় বলে এস নোংরা, মাটিতে বসবো না, ধুলো লাগছে। আমার মাটিকে কখন নোংরা মনে হয় না। এই মাটি দিয়ে আমরা তৈরি, মাটির উপর দাঁড়িয়ে এই মাটির থেকেই আমাদের খাবার জিনিস, এই মাটির থেকেই গন্ধ, ফুলের গন্ধ, এই মাটির থেকেই চারদিকের এত রং। মাটি কত শক্তিশালী, সেই মাটিকে আমি নোংরা বলি কি করে? মাটি নোংরা না, এবং এই মাটিতে একদিন আমাকে মিশে যেতে হবে। আমরা মাটির তৈরি। যাই হোক, এটা অন্য একটা কথা হয়ে গেল, কিন্তু আমার মনে হয় এখনকার মানুষরা অনেক বেশি নেচার ভালোবাসে, এবং এটা আমার এত এত কাছাকাছি, এত মনের কাছাকাছি এই প্রাণ প্রকৃতি এবং মাটি। এবং এই যে চার পেয়ে বাচ্চারা, মানুষ বাদ দিয়ে, মানুষ তো করে খেতে পারে, মানুষের বাচ্চাদের জন্য, মানুষের ছানাদের জন্য তাদের দু হাত পা দিয়েছে আল্লাহ, তাদেরকে বুদ্ধি দিয়েছে, তারা একটা কিছু করে নিজেরা খেতে পারে। আমি ফেসবুকে প্রায় দেখি আপনাকে নিয়ে অনেকে লেখেন যে কুকুরদের পিছনে লেগে আছেন কেন, মানুষের জন্য কিছু করেন। মানুষদের জন্য করি না কে বলেছে? সেটাই। আর করি না কে বলেছে? বা মানুষদের জন্য করার অনেকে আছে, মানুষদের জন্য করার আছে, বয়োজ্যেষ্ঠদের জন্য করার আছে, বৃদ্ধদের জন্য করার আছে। আমি এক একজন একটা বেছে নিব। আমি প্রাণ প্রকৃতির জন্য করবো, আমি কুকুরদের জন্য করবো, আমি পশু পাখির জন্য করবো, অসুবিধা কি? সবাই মিলে সবকিছু করবো। সবকিছু মিলেই তো আমাদের প্রকৃতি। এবং এটা আমার সবকিছু মিলেই আমাদের মানে সমাজ, মানে এটা কাউকে বাদ দিয়ে তো আসলে না, কিছু ইটস আ লাইফ সাইকেল না, এটা তো খুব দরকার। মানে আমরাই শুধু আমরা তো খুব মানে আমরা বোকা মানুষরা। আমরা যদি ভাবি যে হ্যাঁ আমাদের কুকুর সব রাস্তা থেকে আমরা সরিয়ে ফেলবো, যেটার জন্য আমি অনেক দিন আগে, আমি শুধু নই, আমরা অনেক প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করে এমন কিছু মানুষরা মিলে আমরা যখন আমাদের সাউথ সিটি কর্পোরেশনে কুকুরদেরকে ডিসলোকেটেড করা চেষ্টা করেছিল, তখন আমরা সবাই একটু প্রতিবাদ করেছিলাম যে এটা তো বুঝতেই পারছে না তারা, এটা হয়ই না। কুকুর ইজ আ টেরিটোরিয়াল জিনিস। এবং আরেকটা জিনিস হচ্ছিল যে কুকুর প্রস্তর যুগ থেকে মানুষের সাথে, যখন থেকে মানুষ নিজেকে আবিষ্কার করেছে, তার সাথে গুহাচিত্রের মধ্যে কিন্তু মানুষের পাশাপাশি মানুষ শিকার করছে, তার পাশে কিন্তু একটা কুকুর আছে। কুকুর মানুষকে সঙ্গ দেয়, হ্যাঁ। আর কুকুর হচ্ছে কখনো শিকার করে খেতে পারে না, মানুষের উপর ডিপেন্ডেন্ট কুকুর। বিড়াল শিকার করে খেতে পারে, কুকুর শিকার করে খেতে পারে না। তো এবং এটা একটা সাইকেল লাইক আমরা যদি কুকুরকে সরিয়ে ফেলি ঢাকা সিটি থেকে, ক্লিন করার জন্য ঢাকা সিটিকে আমরা নিউ ইয়র্ক বানিয়ে ফেলবো বা এত আধুনিক বানিয়ে ফেলবো, তাহলে পুরো সিস্টেমটা ওরকমভাবে তৈরি করতে হবে। আরে হাজার হাজার শয়ে আপনার চলে আসবে, ইঁদুর বের হয়ে আসবে, ইঁদুর বের হয়ে এসে পুরো ম্যানহোল দিয়ে ঢাকনা দিয়ে ইঁদুর বের হয়ে এসে শেষ করে দিবে, আমাদের ক্ষতি করবে। একটা সময় একটা হয়েছিল, আমি একটা পডকাস্টে দেখছিলাম যে এক সময় প্লেগ হয়েছিল, এরকম কাজ করা হয়েছিল, সেটাতে প্লেগে ভরে গেছিল, মানুষ মরে গেছিল। তো একজনের উপর আমরা একজন ডিপেন্ডেন্ট। আমরা ব্যাঙ মেরে ফেলি, ব্যাঙ সব রপ্তানি করে দিই। ব্যাঙ কী করে? ধরে ধরে ইঁদুরগুলোকে খায়, বা যে ধান গাছের পোকাগুলোকে খায়। এখন কি হয়? এখন ওরকম ধান হয় না, এখন সেই ধান গাছের পোকাগুলোকে মারবার জন্য আমাদের পেস্টিসাইড দিতে হয়, এবং সেগুলো আমাদের শরীরে প্রবেশ করছে। তো ব্যাঙ যা রপ্তানি না করে ব্যাঙগুলো দরকার ছিল, এগুলো তো ভাবতে হবে আমাদেরকে। আপনি গাছের সাথে কথা বলেন, আমার কেন জানা মনে হয় সবাই বলে কম বেশি আমার, হ্যাঁ লিভিং বিং, কেন সবাই বলে না, আপনি গাছের সাথে কথা বলেন। আমার যেটা একদিন দেখে মনে হয়েছিল, পাশাপাশি আমি শুনেছি যে করোনার সময় আপনি গাছদেরকে আপনি গান শোনাতেন। ওই নিজে গান শুনতাম, মোজার্ট শোনাতাম একটু, হ্যাঁ। ওই আমি শুনেছি, মনে হয় যে তারা কথা শুনে, তারা বলছে হ্যাঁ 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 একদম শোনে। এবং আমি মানুষের সাথে কথা বলে যতটা আনন্দ পাই, গাছের সাথে কথা বলে তার চেয়ে বেশি অনেক আনন্দ পাই। মানে আমি কমিউনিকেট করতে পারি, এটা অনেকেই পারে, এটা এমন কোনো সায়েন্স না। গাছ একটা লিভিং বিং, গাছের প্রাণ আছে। গাছ হয়তো আমাদের মতো করে রিয়াক্ট করে না, কিন্তু তাদের মতো করে তারা ঠিকই করে। এবং অনেকের আছে না হাত যশ আছে, মানে আন্টির, এবং আপনারা শুনেছে যে অনেক মৃত গাছকেও আপনারা মায়ের গ্রিন থাম্ব আছে, হ্যাঁ মায়ের গ্রিন থাম্ব আছে, সব কিছু হয়ে যায় মার হাতে। তো আমার হাতেও হয় এখন ইদানিং দেখি, তো তখন খুব ভালো লাগে আর কি।
খুব ভালো লাগে তখন। আপনার আরেকটি কি বলো সিক্রেট আমি শুনেছি যে যখন আপনি বিদেশ থেকে আসেন আপনার সুটকেস ভর্তি গাছ হ্যাঁ, এটা থাকে। সবাই জানে আমি গাছ টাছ নিয়ে আসি, হাসাহাসিও হয় এটা নিয়ে আমাকে। ওটা বিশাল পেয়ারা গাছ বলে একদিন নিয়ে হ্যাঁ, এসেছিলেন। মাটিসাও নিয়ে এসেছিলাম। Oh my আর God! কলকাতা এয়ারপোর্টে সবাই হাসি, আপনার দেশে মাটি পাওয়া যায়, আমাদের দেশে মাটি পাওয়া যায়, বারুইপুরের পেয়ারাটা তো পাওয়া যায় না, ওটা আমার লাগবেই। আমরা কিছুক্ষণ আগে সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে কথা বলছিলাম এবং আচ্ছা। আমি যেটা দেখি যে আপনার ফেসবুকে যে কোনো ছবিতে অনেক নেগেটিভ কমেন্ট থাকে, হ্যাঁ, এবং আমি আপনাকে দেখেছি যে আপনি ম্যাক্সিমাম সময় আপনি সেই কমেন্ট বক্স পড়েন না, আপনি সেগুলো কখনো স্ক্রল ডাউন করেন না। মানে আসলে সময়ও নেই, প্রথমত পড়ি না, মানে উদ্ধত বলে পড়ি না আমি তা না, সময়ও নেই মানে। আর কিন্তু যারা এই নেগেটিভ কমেন্টগুলো করে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি যদি দুটো ইনসিডেন্টের কথা ধরিয়ে দেই আপনাকে, কিছুদিন আগে আমাদের গুণী অভিনেত্রী বিপাশা হায়াত এবং আপনার ছবিকে পাশাপাশি রেখে একটা তুলনা করবার চেষ্টা করা হলো যে সমসাময়িকদের মধ্যে কে বেশি সুন্দর, কে বেশি তারুণ্য ধরে রেখেছে, কিংবা তারও কিছুদিন আগে দিঘির সাথে আপনার একটা ছবি, অনেক বছর আগের ছবি এবং বর্তমানের ছবি পাশাপাশি রেখে তুলনা করা হলো। এই বিষয়গুলোকে আপনি কি বলবেন? হয়তো কেউ কাউকে এগিয়ে রাখছে, কেউ পিছিয়ে রাখছে, সেটা নিয়ে তুলনা হচ্ছে, কিংবা অনেক সময় আমি দেখেছি, চোখে পড়েছে। ইনফ্যাক্ট বিপাশা আপার সাথে আমার কথা হচ্ছে এই বিষয় নিয়ে, বিপাশা আপার সাথে আমার টেক্সট হচ্ছে, বিপাশা আপা আমাকে টেক্সট করেছিলেন যে আই এম সো সরি, মানে এগুলো কি হচ্ছে, কি বলছে। আমরা আপা আমি এগুলো একদম কেয়ার করি না, মানে উনি আমার জন্য খুব সরি, কারণ ওখানে আমাকে হেও করা হচ্ছিল বারবার। যে প্রথমত উনি আমার সাথে কাজের ক্ষেত্রে অনেক এগিয়ে, এবং অবশ্যই উনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, অনেক বয়োজ্যেষ্ঠ, মানে অনেক নয়, অবশ্যই বয়োজ্যেষ্ঠ। উনি ডিফারেন্ট জেনারেশন আমরা একেবারে, অবশ্যই। হ্যাঁ, এবং কাজের জায়গাতে তো অবশ্যই উনি অনেক বড়। এখন এটা আমি কি বলবো, আসলে আমি এটা কিছু নিয়ে বলার নেই। আমি অ্যাফেক্টেড হই না। তবে আপনার একটি কথা আমার সবসময় ভালো লাগে যে আপনি বলেন যে যারা নেগেটিভ কমেন্ট লেখে ওরা কিন্তু কমেন্ট লিখে চলে গেল, কিন্তু তিনি যখন চলে যাবেন, মারা যাবেন, এই কমেন্টগুলো কিন্তু হ্যাঁ, থেকে এগুলো যাবে। থেকে যাবে না, এটা খুব খুব খারাপ থেকে যায়। তো একটা জিনিস লিখিত, একটা মানুষ একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্মে এটা একটা দলিল হয়ে থেকে যায়, তো এটা তো সে পাপটা সে রেখে যাচ্ছে, পাপটা রেখে গেল, সেটি বোধহয় আমাদের কারোরই করা উচিত না। এবং আমি জানি না এই যে তুলনামূলক এটা সেটা, এটা বোধহয় মেয়েদেরকে নিয়ে একটু বেশি হয় আমি দেখেছি। এবং আমি যদি এটা নিয়ে কথা বলি তার মানে আমি অ্যাফেক্টেড হয়েছি। আমি এটা নিয়ে কথাই বলতে চাই না, কারণ এটা আমার কিচ্ছু যায় আসে না। আমি কি একটা বিষয় নিয়ে কথা বলতে পারি কি এখন? নিয়ে? ফয়সাল ভাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বাই নট। আমাদের একটি অনুষ্ঠানে ফয়সাল ভাই এসেছিলেন বেশ কয়েক বছর আগে, এবং যখন অনুষ্ঠান হলো আমি একটিবারও আপনার নাম উচ্চারণ করিনি, কিন্তু যখন আমি তাকে বিদায় দিচ্ছিলাম উনি আমাকে বলছিল যে রুম্মান, আমার খুব ভালো লাগে যে তুই আমারও খুব ক্লোজ, জয়ারও খুব ক্লোজ, এবং জয়া অসাধারণ একটা মানুষ। এখন ও দুই বাংলা দাপিয়ে বেড়াচ্ছে, শীর্ষ অবস্থানে আছে। আসলে এই অবস্থানে কিন্তু একদিনে আসেনি। ও যখন একটা নাটক করতো, একটা নাটক করার জন্য 10টা বই পড়তো। একটা সিনেমা করার জন্য কি কি করতে পারে, কত দূর পর্যন্ত সাধনা করতে পারে, সেটা আমি অন্তত বুঝতে পারি। হ্যাটস অফ। তাই? আচ্ছা, এই অ্যাপ্রিসিয়েশন করাটাও মানে অনেক বড় ব্যাপার, কারণ একটা সময় আমরা হ্যাঁ একসঙ্গে ছিলাম, এবং তারপরে মানে এটাই আমার মনে হয় ম্যাচিওরিটি, যে দুজনের পথ একটা সময় এসে আলাদা হয়ে যেতেই পারে। তার বললে তো দুজনই মিথ্যা না, অথবা যে সম্পর্কটা আমরা ছিলাম সেই সময়টাও মিথ্যে না, একেবারে আমি অ্যাকনলেজ করি সেই সময়টা। কিন্তু তারপর হয়তো কোনো কারণে আমাদের পথ দুটো আলাদা হয়ে গেছে, কিন্তু রেসপেক্ট আসলেই কারোর থেকে, মানে আমি প্রত্যেকটা মানুষ হিসাবে আমি প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালকে রেসপেক্ট করি, আর যার সঙ্গে আমি একটা জীবন যাপন করে এসেছি তাকে তো আমি অবশ্যই রেসপেক্ট করি। এবং এই দোষারোপের খেলাতে আমিও না ও না, আমরা কখনো এগুলোতে আমরা বোধহয় আমার মনে সেরকম মেচিওর মানুষ আমরা আসলে। আমিও পড়তে চাই না সে বিষয়ে, আমার কোনো ইন্টারেস্ট নাই যে আপনাদের কেন আপনারা দুজন দুদিকে গেলেন। তবে একটি বিষয় জানতে চাই, ইন জেনারেল মানে দুজন তারকার কি একসাথে সংসার করা উচিত নাকি উচিত না, আপনার কি মনে হয়? আমি তো আসলে খুব সংসারের ক্ষেত্রে, মানে দাম্পত্য সংসারের ক্ষেত্রে আমি তো খুব সফল মানুষ না। সো আমি এটার উত্তরটা কি করে দিব আমি সেটাই ভাবছি।
আমার এমনিতেই ওই সম্পর্ক, বিয়ে, এটাকে নিয়ে সংসার, এটার তো একটা আলাদা ডায়নামিক্স আছে। এটাকে চালানো বা চালিয়ে নিয়ে যাওয়া, এটা আমার কাছে বেশ ভয়েরই লাগে। একটু হয়তো গা বাঁচি আমি, এই জন্য এরকম করে থাকি। তো তারকাদের সঙ্গে দুজন মানুষ একসঙ্গে থাকা, এটাই তো অনেক ডিফিকাল্ট। এতদিন জীবনযাপন করা, চলা পাশাপাশি, তার মধ্যে দুজনই তারকা হয়, তার মানে দুজনই আর্টিস্ট, দুজনই সুপার সেন্সিটিভ। ম্যাচিস আর কেরোসিন থাকার মতন বিষয় আমার মনে হয়। ওটা আরও ভয়াবহ হবার কথা আর কি, আমি জানি না। আর যখন আমি ছিলাম, আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, তো আমি তখন তো তারকা ছিলাম না অত। তখন ফায়সাল আমার চেয়ে অনেক বড় তারকা ছিল। আমি তখন স্টারলেট মানে মানে শুরু করছি মাত্র অল্প অল্প। হ্যাঁ, অবশ্যই ও মানে আমি তখন মাত্র হামাগুড়ি দিচ্ছি, এবং ও আমাকে সেটা শেখাতে সাহায্য করেছে, বা সেই জায়গাটায় ও আমাকে মানে ছেড়েছে, সেভাবে ছেড়েছে মানে বলছি ওই ছাড়া নয়, মানে ও আমাকে ও আমার পাশে থেকেছে কোনো একটা ভাবে। হ্যাঁ, তুমি করো। গ্রো হবার পেছনে তার একটা ভূমিকা ছিল। গ্রো হবার পেছনে ভূমিকা না বললেও আমাকে হামাগুড়ি দিতে শিখিয়েছে, ও পাশে থেকেছে। মানে বাবা মা পাশে থাকে, বাচ্চারা হামাগুড়ি দিতে দিতে একসময় দাঁড়িয়ে যায়। তো সেটা সেভাবে করে সে থেকেছে, কারণ মানে সেটা অনেক দিন আগের কথা। তো আমি তো অনেক অল্প বয়সে মানে বৈবাহিক সম্পর্কে গেছিলাম। একরকমভাবে আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি বড় হয়েছি একসাথে, মানে ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি গুণীজনদের বা মুরব্বীদেরকে কী করে সম্মান দিতে হয় সেটা আমি ওর কাছ থেকে দেখেছি, এবং আমি সেটা শিখেছিও। মানুষকে কি করে সম্মান দিতে হয়, সেটা যেই শ্রেণী পেশার মানুষই হোক, সেটা আমি শিখেছি, একদম শিখেছি। সেটাও খুব সুন্দরভাবে দিত। আরেকটা বিষয় সামাজিক মাধ্যমে বেশ ঘুরে বেড়ায় প্রায়, সেটি হচ্ছে কি, হ্যাঁ একদম উড়ে বেড়ায়। আচ্ছা, জয়া আহসান। কেন এখনো আহসান? এই নামটা তো আমি এখন মানে যার কাছ থেকে নেয়া নামটা, সে তো কোনোদিন বলেনি যে নাম পাল্টাও। তার সাথে কথা হয়েছে এটা নিয়ে? না, কখনো কথা হয়নি। আর আমি এটা কথা বলতে এটা নিয়ে রাজিও না, কারণ জয়া আহসান এটা একটা মানে এটা এখন আমি যদি সেই অর্থে ধরি যে এটা একটা নাম, এটা একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, আমি ওটা কেন নষ্ট করব? আর দর্শককে কনফিউজ করার কোনো অর্থ হয় না। আর আমার মানে রুট অথবা আমার বিষয়গুলো এত অগভীর না, এত ঠুনকো না যে জয়া আহসান থেকে জয়া মাসউদে আবার ব্যাক করলাম বললেই সব কিছু আবার আগের মতো হয়ে গেলাম। মানে আমি এত নাটক, এত ড্রামা দিতে চাই না মানুষকে। একটি কথা বলতে চাই, আমাদের এই পডকাস্টে আমাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এসেছিলেন। আমি অনেকজন অভিনেত্রীর নাম বলেছিলাম, আপনার নামটি যখন এসেছিল তিনি বলেছিলেন যে জয়া খুব স্যাক্রিফাইস করে পর্যায়ে এসেছে এবং খুবই ভালো একজন অভিনেত্রী, খুব ভালো একজন মানুষ। কিন্তু জয়া জীবনের একটি সাফল্য দেখেছে, ও ফ্যামিলি লাইফের সাফল্য দেখেনি। আপনি কি বলবেন? ফ্যামিলি লাইফ বলতে জাহিদ ভাই কি বুঝিয়েছেন আমি ঠিক জানি না। মানে কি ওই সংসার, নিশ্চয়ই সংসার তো আমারও আছে। কার সাথে? আমার মা বাবা কি আমার সংসারের অংশ নয়? আমার পোষ্যরা আমার সংসারের অংশ নয়? আমার গাছপালা কি আমার সংসারের অংশ নয়? এবং এটা মিন করেই বলছি। হতে পারে হয়তো সন্তানের কথা বলছে, সন্তান ইটস আ ডিফারেন্ট কনসেপ্ট। এটা নিয়ে আরও অনেক বড় আলোচনা। ইটস অ্যাবাউট ডাইনাস্টি। শুধুমাত্র বায়োলজিক্যাল মাদার হলেই যে সে সংসার বা তার সন্তান হয় সেটা তো নয়। অনেক বায়োলজিক্যাল মাদার, অনেক বায়োলজিক্যাল ফাদার বাবা হয়ে উঠতে পারে না, মা হয়ে উঠতে পারে না। একদম। যারা অ্যাডপ্ট করে অথবা যারা বড় করে তোলে, ইভেন একজন বাবাও অনেক ক্ষেত্রে অনেক অসাধারণ মা। অবশ্যই খুব 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 সুন্দর কথা বলেছেন যে একজন বাবাও অনেক ক্ষেত্রে একজন ভালো মা হতে পারে। অফকোর্স, সত্যি তাই। এবং একজন মাও অনেক ক্ষেত্রে অনেক ভালো বাবা হতে পারে। জবা, আপনি কতটা বৈষয়িক? ভালো বৈষয়িক, তাই? হ্যাঁ, কেন না। ভালো কাপড় কিনি, ভালো কাপড় পরি, গয়নাগাটি কিনি, দামি ঘড়ি কিনি নিজের জন্যে। বৈষয়িকই তো, লোভ ছাড়া তো না আমি। আবার একই সাথে আমি অফকোর্স আমি চাই, মানে এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই
যে একজন আর্টিস্ট অথবা একজন কি বলবো, একজন অভিনেতা, সে ভালো কিছু পড়তে পারবে না, ভালোভাবে থাকতে পারবে না, ভালো লাইফস্টাইল মেনটেন করতে পারবে না, এটার মধ্যে কোনো কিছু নেই। মানে এখানে কোনো মানে আমার মনে হয় না সেটার দরকার আছে। হ্যাঁ, মানে আমার ইচ্ছা করে একটা ভালো লাইফস্টাইল, একটা ভালো ব্যাগ ক্যারি করতে, আমার ভালো লাগে একটু সুন্দর করে থাকতে, সুন্দরভাবে থাকতে। একই সাথে আমার খুব ভালো লাগে একটা ভালো বই পড়তে, অনেক জ্ঞানের কথা জানতে, অনেক ট্রাভেল করতে। আমার ভালো লাগে এগুলো সব একসাথে করতে। আমার ভালো লাগে নতুন কিছু শিখতে। সো আমার ভিতর তো অনেক রকমের নারী বাস করে। আমার ভিতর যে কত নারী আমি জানি না। আমি চাই আমি সব রকমের, পৃথিবীর সব রকমের রস রং সব কিছু আমি শুষে নিতে চাই। তো কেন না, মানে আমি তো কারো কাছ থেকে নিয়ে আমি একটা দামি কিছু পড়ছি না। এটা আমি নিজে আর্ন করি, বা আর্ন করেছি বলে আমি এটা পড়েছি। আর্ন করা মানে আমার পয়সা দিয়ে আর্ন করা সেটা নয়। তবে হ্যাঁ, অতিরিক্ত বড় কিছু আমি পছন্দ করি না। মিনিমালিস্টিক। আমাকে কেউ যদি একটা বিশাল জায়গায়, মানে কি বলবো, বিশাল একটা 7 স্টারে থাকতে বলে, সেখানেও আমি খাপ খাইয়ে নিতে পারবো। যে কোনো ক্লাসে আমাকে একটা স্ল্যামে গিয়ে থাকতে বললে সেখানেও আমি থাকতে পারি, আমি থাকি। আমার কোনো অসুবিধা হয় না। আপনি যে আজকে শুরুতে বলছিলেন যে অনেকে আপনার সমালোচনা করে যে আপনার কলকাতার একটা টোন আপনার ভিতরে নাকি চলে আসে, হ্যাঁ, তো এই বিষয়ে আপনি কি বলবেন? তো একটা জায়গায় 10 বছর থাকলে, কাজ করলে আসবে না টোন, আর আসলে অসুবিধা কি? কিন্তু আমার কোনো কাজে তো আসে না। আমি যখন কথা বলি, আমার ভালো লাগে এভাবে কথা বলতে, আমি বলি আমি তো করতেছি খাইতেছি করেও কথা বলি, কিন্তু আমি তো এইভাবে কথা বলার তো সমীচীন নয় একটা মিডিয়ার সামনে। একদম। আমি তো পরিষ্কার বাংলায় কথা বলি, মানে বাংলায় কথা বলার চেষ্টা করি। কিন্তু কলকাতার টোন বা কিছু, এটা এখন আমি করছি, খাইছি, গেছি, এভাবে কথা বললে সবসময় এটা তো সংলগ্ন দেখায় না, ভালো দেখায় না আসলে। আপনি কি কখনো ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগেছেন? অনেক। সত্যি? হ্যাঁ, মানে কেন না, জয়া আহসানও ফিনান্সিয়াল ক্রাইসিসে মানে ভোগে? কেন না, আমাদের দেশে তো ছেলেরা বেশি পারিশ্রমিক পায়। আমাদের দেশে না, এই সাবকন্টিনেন্টে, ইনফ্যাক্ট পুরো পৃথিবীতেই আমাদের তো আর্থিকভাবে তো আমরা অনেক পিছিয়ে। হ্যাঁ, ক্রাইসিসে পড়বো না কেন? অনেক, প্রথম থেকেই পড়েছি, এখনও আছি অনেক ক্রাইসিসে। মানে এরকম হাসছে কেন? কি অদ্ভুত কথা। জয়াপা, আপনি অনেকগুলো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, পাশাপাশি আপনি 2টা বাংলাতে কাজ করছেন, এবং এই বছর আমি যদি 2 বাংলার অ্যাক্ট্রেসদের হিসাব করি, আপনি সবচাইতে সফল অভিনেত্রী। কারণ এই বছর আপনার বাংলাদেশি উৎসব এবং তাণ্ডব দুটি হিট। এই যে এখন ওই দেশের কথা বলে এখন হয়তো ঝগড়া হবে না, বলেন টিআর কয় টাকা দিয়েছে আমাকে, কয় টাকা কি পেয়েছি, এখন আমি বলবো দর্শকদের সামনে? তখন বলেন না, তাণ্ডবে আপনি কত পেয়েছেন? না, এটা বলাটা ঠিক না। না, কিন্তু আমি শুনেছি যে আপনি সবচেয়ে হাইয়েস্ট পেইড অ্যাক্ট্রেস ফিল্মে। আমি তাই মানে আমি শুনেছি, এখন আপনি বলেন সেটা সত্যি। হাইয়েস্ট পেইড কিনা আমি অন্যটা কি করে বলবো, বাট সবসময় সব টাকা, অনেক টাকা, অনেক কাজ। আমরা জীবিকার জন্য শিল্প করি, অনেক সময় শিল্পের জন্য শিল্প করি, তো দুটোই এখানে আছে। আর দেখো, যেই কাজগুলো এসছে আমার নাগার এসছে, সেগুলো আমি অনেক আগে করে রেখেছিলাম, অনেক বছর আগের করা। সেগুলো কবে টাকা পয়সা খেয়ে হজম করে শেষ করে দিয়েছি। আপনি তো উৎসব এবং তাণ্ডব এবছরই করেছেন, এবং পাশাপাশি যেটা মুক্তি পেল কলকাতায়, সেটা খুব হিট হলো ডিয়ার মা, সেটিও গত বছর করেছেন আপনি। তো মানে কাছাকাছি সময় করেছেন, এবং সবগুলোই কিন্তু পুতুল নাচের ইতিকথা খুব ক্রিটিক্যালি অ্যাক্লাইমড হয়েছে। কিন্তু মানে 4টা উল্লেখযোগ্য ছবি 2 বাংলা, সেটাতে আপনি আছেন। সেটা হয়েছে, সেটা আপনি কি নিজেকে লাকি মনে করেন? ভাবিনি কখনো এরকম করে। ওকে, যদি আপনাকে বলি যে অভিনয় আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি পারবেন? অভিনয়টা আমি কেন ছাড়তে পারবো না, এবং কেন ছাড়তে পারবো, এটা একটা ডিটেইল করা উচিত। কারণ আমি যখন আমার একটা বড় সম্পর্ক থেকে বাইরে বেরিয়ে আসি, তখন হয় না যে অনেক একটা বিভৎস একটা ট্রমাটাইজ সিচুয়েশন তো আসলে আমাদের থাকে। তখন আমার অনেক ভুল করবার কথা ছিল, কিন্তু একমাত্র কাজ তখন আমি আঁকড়ে ধরেছিলাম। আমার কাজ আমাকে তখন বাঁচিয়ে রেখেছিল, তাই আমি অভিনয়টাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। দ্বিতীয়ত, আমি কখন ছাড়তে পারবো? আমি বোধহয় ছাড়তে পারবো না। এটা যদিও আমার উইক পয়েন্ট, দুর্বলতার কথা বলা হয়ে যায়, তারপরেও বলি হ্যাঁ, একমাত্র তখনই গিয়ে ছাড়তে পারবো যখন আমি দেখবো যে আমাকে যদি কেউ বলে যে আমি এটা করে দিচ্ছি, আমার এই 4 পেয়েটা ভালো থাকবে, বা আমার এই 4 পেয়েটা বা এই
এরা ভালো থাকবে বা এদের জন্য তোমাকে এটা করতে হবে, বিনিময়ে তুমি এটা পাবে, তখন শুধু আমি ছাড়তে পারবো। জয়া আপা, আসলে আপনার সাথে যখনই বসি কিভাবে যেন সময় কেটে যায়। তো আজকে পডকাস্টে ভেবেছিলাম যে অনেক বিষয়ে কথা বলবো, কিন্তু কিভাবে যে এত সময় কেটে গেল। আপনার সাথে কথা বলা শুরু করলে না, কথা কোথায় গিয়ে যে থামে, এবং আমি অনেক কিছু শিখি। আমি ব্যক্তিগতভাবে আজকে সবার সামনে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ আপনি আমার জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে আপনাকে আমি পাশে পেয়েছি। আপনি যতই ব্যস্ত থাকেন, আপনি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পাচ্ছেন অসাধারণভাবে, আপনি গ্ল্যামার এবং রেড কার্পেটে হেঁটে আসছেন, এবং পরদিনই যখন আমার মায়ের মৃত্যু হলো, প্রথম আপনি ব্যক্তি যে আমার বাসায় এসেছিলেন এবং পুরোটা সময় সাথে ছিলেন। সেই দিনটির কথা এবং সেই মুহূর্তটির কথা কিন্তু আমি সারা জীবন মনে রাখবো। না, এসব মনে রাখার কিছু না। আমরা আন্টির কথা বলাতে আমি আরও ইমোশনাল হয়ে গেলাম রুম্মান। আমাদের পরিচয় এবং আমাদের জার্নিটা পাশাপাশি হেঁটে অনেক দিনের একটা যাত্রা। সেখান থেকে আসলে আমরা খুব পরিবার হয়ে যাই একটা সময় গিয়ে, এবং সবচেয়ে মানে আমার কাছে মনে হয় যে সবচেয়ে আমাদের ভালনারেবল জায়গা হচ্ছিল যখন আমরা আমাদের বাবা মার মতো ছায়া আমাদের মাথার উপর থেকে চলে যায়। এটা আসলে আমি আমার নিজের বাবাকে হারিয়ে হয়তো বুঝতে পেরেছি। এই জন্য আমি আমার দর্শক যারা আমার কথা শুনছে বা শুনবে, তাদের সবাইকে আমি একটাই অ্যাডভাইস বলবো। আমি নিজেও সেটা করি না, কিন্তু আমি করার চেষ্টা করি। সারাক্ষণ ওই তাড়নাতে আমি থাকি, বাবা মাকে সময় দাও, বাবা মাকে সময় দাও, বাবা মাকে সময় দাও, পরে যেন রিগ্রেট করতে না হয়। বাবা মার জন্য চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। আমার মা আমার উপর রেগে যায়। আমার মার সাথে যে সন্তানের কথা বলো, আমার মাকে আমার কাছে সন্তানের মতো মনে হয়। আমি এখন মেনে নেই যে আমি মা এবং আমার মা এখন সন্তানের জায়গায় আছে। আমি সেটাই ভাবি, এবং আমি আমার মায়ের ছোটোবেলার ছবিটা দেখি বসে বসে। আমার মনে হয় এটাই আমার সন্তান। আমার সন্তানটা বড় হয়ে গেছে, আমার সংসার নেই কে বলেছে। এবং প্রত্যেকটা সন্তানের এভাবে ভাবা উচিত। বাবা মা আমাদের জন্য যা, বাবা মাকে যেন আমরা বেশি করে সময় দিই। এটা আসলে এটা আমার রিকোয়েস্ট, এটা আমার মানে কি বলবো, অ্যাডভাইস, সমস্ত কিছু। অনেক অনেক ধন্যবাদ জয়া আপা। আজকে পডকাস্ট এখানেই শেষ করছি। পেরেছি কিছু? কেমন লেগেছে? রে বাবা, তোমার পাকা মাথা, খুব পাকা। আমি তো কথা বলতে পারি না আসলে ভালো। আমার ওই যে আমি বললাম না, অনেকের মধ্যে কথা বলতে পারি না, হয়তো 2-3 জন হলে তখন নিজেকে খুলে ধরি। কিন্তু খুব ভালো, আমার সময় কখন কোথা দিয়ে কিভাবে চলে গেল জানি না। অনেক স্মৃতি খুঁড়ে অনেক জিনিস বার করে আনলাম, আবার ওগুলোকে ঢাকনা দিয়ে যত্ন করে রেখে দিব, কারণ আমি ওগুলো ফেলে দিই না কখনো। আমি ফেলে দিই না। হ্যাঁ, তবে কষ্টের স্মৃতি আমি ভুলে যাই, আমার ভালো ভালো জিনিসগুলো মনে থাকে। তো সবার অনেক ভালো হোক, ভালো কাটুক। আমরা আরও সদয় হয়ে আমাদের পেশেন্স বাড়ুক, আমাদের সব মানুষের ভিতর অস্থিরতাগুলো কমে আসুক। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। শিওর। আমরা যখন কোনো বই পড়ি অনেক কিছু জানতে পারি, পড়া শেষে আমরা ঋদ্ধ হই, মানুষ হিসেবে আমাদের উত্তরণ হয়। আজ পডকাস্টেও জয়া আহসানকে পড়তে পেরে আমার ঠিক তেমনই অনুভূতি হচ্ছে। তার জীবন আদর্শ আমাকে গভীরভাবে সমৃদ্ধ করেছে। আমি নিশ্চিত আপনারাও গর্ব করে বলছেন আমাদের একজন জয়া আহসান রয়েছেন, তার তুলনা তিনি নিজেই। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আমার যাবার সময় হলো, দাও বিদায়। ইটস টাইম টু সাইনিং অফ। তবে যাবার আগে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সাথে থাকবার জন্য। দেখা হবে আবারও নতুন রূপে, নতুন কোনো আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন। বিদায়।